Move on to our second session, that is RMG, ready-made garments, which is textile and clothing industry provide the single source of growth in Bangladesh economy, where strategic management and continuous planning are all that is necessary to meet the objectives. And this panel's proud sponsor is Shasha Linux. Let us have a look at the video followed by the discussions. Assalamualaikum সকলকে. A warm welcome to the first strategy summit of Valor of Bangladesh. তো আমি শুরুতে যেটা বলতে চাই যে Valor of Bangladesh is a trust which was formed. আমরা কয়েকজন মিলে এটা ফর্ম করেছি. I'm also a trustee of Valor of Bangladesh. এখানে is the first knowledge sharing platform in Bangladesh. তো আমরা যেটা চাই যে এখানে the key we have identified several sectors, several issues. এটা নিয়ে আমরা ডিসকাস করি. আমরা চাই যে there should be a discussion amongst us and যে knowledge যে জিনিসটা আছে যেটা যেমন আমাদের আজকে যে আলোচনা নিয়ে আমরা করবো এখানে আরএমজি ইন্ডাস্ট্রি, আমরা যারা অনেক পরে সম্পৃক্ত হয়েছে ইন্ডাস্ট্রির সাথে সবকিছু আমাদের কাছে কিন্তু অনেক ইজি লাগে, মানে সবকিছু সহজ লাগে, কিন্তু এটা সহজ ছিল না। এই ইন্ডাস্ট্রি যেমন আজকে আরএমজি ইন্ডাস্ট্রির কথা যদি ধরি, এখানে 80% এর বেশি কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল ইকোনমি, ইট প্লেজ আ হিউজ পার্ট। কিন্তু এই ইন্ডাস্ট্রির যাত্রা কিন্তু শুরু হয়েছিল হাঁটি হাঁটি পা পা করে, অনেক কষ্ট শ্রম এটার পিছনে আছে। তো আমরা চাই যে এই যাত্রাটা কিভাবে শুরু হলো ওটার ওটার ব্যাপারে একটু জানা, আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ওটার ওটার ব্যাপারে কিছু আলোচনা করা, এবং সামনের দিনগুলোতে যেমন আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এখন দেখা যাচ্ছে, যেমন একটা হলো যে এলডিসি গ্রাজুয়েশন। এটা ইটস আ গ্রেট প্রাইড ফর আস যে বাংলাদেশ এলডিসি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছে। এট দ্য সেম টাইম দেয়ার উইল বি চ্যালেঞ্জেস দ্যাট উই উইল বি ফেসিং, কারণ আমরা যখন উন্নত হব আমাদের যে জিএসপি ফ্যাসিলিটি ছিল, ইবিএ ফ্যাসিলিটি ছিল, এগুলো কিন্তু থাকবে না। তো এগুলা সবকিছু সমন্বয় করে কোভিড সিচুয়েশন সবকিছু আমলে নিয়ে সামনে থেকে কিভাবে এগোবো তা নিয়ে আজকে ডিসকাশন। তো we have stellar panelists amongst us আজকে। আমাদের সাথে এখানে উপস্থিত আছে তপন চৌধুরী সাহেব, ম্যানেজিং ডিরেক্টর, স্কোয়ার Pharmaceuticals and Square Textile, and also a former advisor to the caretaker government, one of the pioneers of Bangladesh. এই সেক্টরে আমরা সবসময় ধরে থাকি স্কোয়ারকে। আমাদের সাথে আরো আছে যেমন ফারুক হাসান, ম্যানেজিং ডিরেক্টর জায়ান্ট গ্রুপ। উনি বিজিএম এর সাথে ওনার সম্পৃক্ততা ছিল, এখনো আছে। তারপরে আমাদের সাথে আছে জনাব আসিফ আশরাফ, ম্যানেজিং ডিরেক্টর উর্মি গার্মেন্টস। রিসেন্ট কালে যারা অনেক ইনোভেশন নিয়ে আসছে মার্কেটে, ওনাদের একটা ব্র্যান্ডও লঞ্চ করেছে রিসেন্টলি, টুরাক দ্য মাস্ক, একটা মাস্ক যেটা খুবই পপুলার হয়েছে বাংলাদেশে। তারপরে উইথ আস উই হ্যাভ দ্য আমরা সেকেন্ড জেনারেশন যারা ব্যবসায় সম্পৃক্ততা আছে আমাদের মধ্যে দ্য আইকন আমি বলবো সায়েদ তানভীর, ম্যানেজিং ডিরেক্টর প্যাসিফিক জিন্স, and last but not least, but the most important person is Nasser Azaz Bijoy Shahid, CEO Standard Chartered Bangladesh, who has played a tremendous role.
কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন কথা বলি আমরা একটা জিনিস সবসময় ভুলে যাই যে দ্য গ্রোথ অফ দ্য ইন্ডাস্ট্রি অনেকগুলো পার্টনারদের সাথে হয়েছে। একটা ছিল পলিসি সাপোর্ট সরকারের দিক থেকে, আরেকটা ডেফিনেটলি দ্য অন্টারপ্রেনিউরাল স্পিরিট, যারা অন্টারপ্রেনিউরের যে রোলটা প্লে করে, বাট অলসো দ্য ব্যাংকস হ্যাজ প্লেড আ হিউজ রোল এখানে। ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি বলেন, তারপরে অনেক আম, আম, নতুন প্রোডাক্ট টু ইজ এই এই ব্যবসা সহজতর আমরা করতে পারি, এখানে অনেক সহায়তা করে থাকে আমাদেরকে। তো সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো প্রথমেই আমি আসবো তপন চৌধুরী সাহেবের কাছে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন শুরুতেই হবে যে স্কোয়ার আমরা সবাই কনসিডার করি যে একটা লিডিং বিজনেস হাউস বাংলাদেশে। আম, একটু যদি বলতে পারেন যে স্কোয়ার শুরু করেছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, কিন্তু আপনারা কি জন্য আরএমজি টেক্সটাইল সেক্টর থেকে ঝুঁকে আসলেন, এবং এখানে এসে আপনারা মানে আপনি তো যেহেতু ইউর দ্য পাইনিয়ার, আপনারা অনেক আগের থেকে ব্যবসা করে আসছেন, আগে কি ছিল আর এখনকার পরিস্থিতিটা কি, এই জার্নিটা নিয়ে যদি একটু কথা বলেন একটু স্যার। একটু আনমিউট করতে হবে স্যার। জি। অনেককে আমি তানভীরকে খেয়াল করে নেই বাবা, সরি। তোমাকে দেখে তো অনেকদিন পরে দেখলাম তো তানভীরকে, এই জন্য আমি আর চিনতে পারি নাই তানভীরকে। তোমার কথা শামসা ধরে যে জি। স্কোয়ার 58 স্কোয়ারের জার্নি শুরু, সো ইউ ক্যান ইমাজিন দ্যাট সেই সময় থেকে 58 যাত্রা শুরু, সো ইটস 64 years old company. তো আমাদের দেশ স্বাধীনের পরে ফার্মাসিউটিক্যালের পিকচারটা একটু চেঞ্জ হয়ে গেল, এবং 82-তে যখন ড্রাগ পলিসি হলো তখন একটা বড় অপরচুনিটি ছিল যে লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য, যে তখন মেনি অফ দ্য মাল্টিন্যাশনাল কোম্পানিজ তারা থ্রেটেন দ্য গভর্নমেন্ট যে তারা এই অবস্থাতে যদি এই পলিসিতে কোনো চেঞ্জ না হয়, but one of the greatest the policy সেই সময় গভর্নমেন্ট টুক আপ, যার বেনিফিটটা এখন কিন্তু বাংলাদেশ পুরোপুরি পাচ্ছে, যে there are a number of নন এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো ছিল, যেগুলো পরবর্তী অন্যান্য দেশ ফলো করেছে, অবশ্যই যদি এই পুরো পলিসিটা ফলো হয়নি, যে প্রোডাক্ট লাইক গ্রাইপ ওয়াটার, লিকুইড ভাইটামিনস, তারপরে ডাইজেস্টিভ লিকুইড ডাইজেস্টিভ এনজাইমস, এগুলোর সিমটোমেটিক রিলিফ হয়, ইট ডাজন্ট হ্যাভ এ কিউরেটিভ ভ্যালু। তো যার জন্য কিন্তু মানুষজন অনেক পয়সা খরচ করতো। এগুলো স্পেশালি দ্য বিগ মাল্টিন্যাশনাল কোম্পানির অনেক বড়, those are the cash cows for the big multinational companies. তো এগুলো বন্ধ হওয়ার ফলে, মানে বন্ধ হওয়া মানে কি তখন থ্রেটেন করলো, and we took that opportunity, Square took that opportunity, যে সেই সময় বেশ কিছু প্রোডাক্ট যেগুলো তাদের সেই সময় they were the market leader. So আমি এই জন্য ব্যাকগ্রাউন্ডটা বলছি, so that you know যে মানে একদম ছোট কোম্পানি থেকে we become a very cash rich company, Square being a cash rich company, and so we needed to go for some diversification সেই সময়, এবং তখনও পর্যন্ত it used to be 100% এবং it is to be a private limited company, এবং তো অনলি, এবং সেই সময় এটা আমি বলছি যে 80s এর প্রথম দিকে যখন গার্মেন্টসটা আসছে, এবং সবথেকে সেই সময় মোর লুক্রেটিভ ছিল হচ্ছে ইয়ার্নের বিজনেসটা, এবং খুব কম কিন্তু স্পিনিং মিল ছিল in those days, early 80s, even pro 80s. So we thought of starting up a new spinning mill, and সেই সময় আমরা একটা স্পিনিং মিল আমরা শুরু করি। In the end, there was a big success also, so we needed to go for diversification. তো আমরা প্রথম একটা গার্মেন্ট ফ্যাক্টরি করি আর একটা সোয়েটার ফ্যাক্টরি করি। তো ইভেন্চুয়ালি দুইটাই আমাদেরকে কিন্তু বিক্রি করে দিতে হয়েছিল, because what happened is
we hired some people, আবার ওইরকম some professionals. একজন ছিলেন উনি সেই সময় ওই পাকিস্তান টোবাকো থেকে বাংলাদেশ টোবাকো হলো, ওই টোবাকো কোম্পানির একজন টপ বসকে আমরা রিক্রুট করা হলো অ্যাজ এ সিও। তো এটা মানে ওই 9টা 5টা অফিস, এটা একটা দিস ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স যে গার্মেন্ট ফ্যাক্টরিতে 9টা 5টা ক্লাব টাইম, বিকালবেলা someone need to go to club, অ্যাপয়েন্টমেন্ট করে ঢুকতে হয় ওনার অফিসে, ওই লাল বাতি নীল বাতি এরকম চলে। তো এইসব করে কি গার্মেন্টস হয় না? ইটস রাউন্ড দ্য ক্লক, কখন লোকজন আসবে, কখন কোথায় গায়ে খাটার ব্যবসা। ওইটা আমরা বুঝতেই by that time we have to sell that factory, and very interesting হচ্ছে সেই সময় কিন্তু we sold that factory to কুতুবকে। So because when we were together, আমাদের একটা কনস্ট্রাকশন কোম্পানি ছিল যেটা পরবর্তীতে we sold it। তো এটা আমাদেরকে ফ্যাক্টরি এবং সোয়েটার ফ্যাক্টরিটা বিক্রি করতে দিয়েছে। তো তখন আমরা কনসেন্ট্রেট করলাম ওই স্পিনিং এ, এবং পরবর্তীতে আমরা যখন লিস্টিং এ যাই তখন আমরা উই রেজ 90 crore টাকা ইন দোজ ডেজ, 50 crore টাকা ফর ফার্মাসিউটিক্যাল এক্সপেনশনের জন্য ঢাকাতে। নট দ্যাট উই নিডেড ইট ওইরকম ভাবে, বাট একটা বড় চাপও ছিল আমাদের বন্ধু বান্ধব থেকে যে why don't you go for an expansion, আপনারা ই করে। সো ই সেড ওকে ফাইন, ঠিক আছে। এবং 40 crore দিয়ে একটা আর একটা এক্সপেনশন আর একটা স্পিনিং মিল করার জন্য। এইরকম ভাবেই কিন্তু আমরা আসলাম, এবং পরবর্তীতে যখন এটা স্পিনিং এর পরে ইয়ার্ন করতে করতে দেন উই ওই প্রেসারেই আমরা দেখলাম যে উই থট অফ গোয়িং ইনটু ফরওয়ার্ডিং হচ্ছে আর কি। তো এটা পরবর্তীতে আমরা সাথে নিক প্রোডাক্টসে যাই, উইভিং এ ফিনিশিং, পরবর্তীতে apparel level, the fabrics for the shirts and trousers, and then the last one is the denim. এবং এগুলোর আবার আরো ফরওয়ার্ডিং এর আগে প্রথমে আমাদের we used to sell fabric, এখন তো now soon will be ready for the in next couple of months, another 3-4 months. We are creating here, we have already created huge facilities for the factory, also ready-made garments এর জন্য। So that's how we have grown. এবং এটার মধ্যে আমাদের আর একটা বড় এটা ছিল, এটা আমার ফাদারের সময়, মানে উনি বলতেন যে সবসময় যে এই বাংলাদেশের মতন দেশে টাকা ইনকাম করাটা বড় কথা না, কিন্তু আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি আছে যে এত লোকজনকে তাদের একটা এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য। আই এম প্রিটি শিওর যে সবাই এটি স্বীকার করবেন যে এই যে, এবং স্পেশালি মহিলাদেরকে আজকে সোসাইটিতে একটা বড় চেঞ্জ এসছে। এক সময় যারা কনসিডার অ্যাজ আ বার্ডেন ইন দ্য ফ্যামিলি, এখন তারা শুধুমাত্র যে নট দ্যাট দে হ্যাভ বিকাম ব্রেড আর্নার, দে হ্যাভ বিকাম ডিসিশন মেকার অলসো। এই একটা বড় পরিবর্তন এসছে সমাজে, এটা কিন্তু এই গার্মেন্টস এর মাধ্যমে এটা হয়েছে। তো এটা কিন্তু একটা বড় চিন্তা। মানে আমার ফাদার যখন নিজেকে প্রথমে উই আর নট ভেরি কিন যে গার্মেন্টস এ যাওয়াটার জন্য, উই থট যে না ঠিক আছে আমরা স্পিনিং এ আছি, পরবর্তীতে ওই ফেব্রিক টেব্রিক এই পর্যন্তই শেষ, গার্মেন্টস এ যাওয়ার অনেক বদরেশন ঝামেলা। বাট উনি বললেন যে ইউ হ্যাভ টু গো, বিকজ এই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করাটা একটা অনেক বড় বিষয় আর কি। এই চিন্তাধারাতেই কিন্তু আমাদের আসা, নট দ্যাট ফর যে একমাত্র যে প্রফিটের কথা চিন্তা করে আসাটা ঠিক তা না, বিকজ ন্যাচারালি the pharmaceutical is much more profitable in than the garments, but there was আরেকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করে, which we are very happy the rest of them সবগুলোই ভালো করছে। So that's the background. ধন্যবাদ আপনাকে তপন সাহেব। আমি এখন আসবো জনাব ফারুক হাসান সাহেবের কাছে। জনাব ফারুক হাসান, আপনি তো জায়ান্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, প্লাস আপনি বিজিএম এর সাথে আপনার সম্পৃক্ততা 2000 সালের থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকর্ডিং টু ইউ, আমাদের জার্নি যেটা আছে, মানে আগে আর এখন,
যে ট্রান্সফরমেশন দ্যাট হ্যাজ টেকেন প্লেস, একটু যদি আপনার চোখে এই ট্রান্সফরমেশনটা আপনি কিভাবে দেখছেন? কারণ আমি থ্যাংক ইউ একটু শাম। ছোট করে জিনিস বলে দিই যে ফারুক ভাই, যে কয়দিন আগে একটা একটা মিটিং এ একে আজাদ সাহেব হামিমের, উনি যখন কথা বলছিল উনি একটা জিনিস কিন্তু বলেছিল যে আর্লি 90s-এ উনি একটা এক্সপিরিয়েন্স আমাদের সবার সাথে শেয়ার করছিল যে ওনারা তিনজন ফ্রেন্ড, উনি ভ্যালেন্ট গ্রুপের একজন, আর আজম গ্রুপের উনি, তো সব টপ বিজনেসম্যান এখন বাংলাদেশে, কিন্তু ওনারা 91-এ একটা হোটেলের একটা রুমে তিনজন শেয়ার করে ছিলেন। তো ইট ওয়াজ ভেরি টাফ, ইট ওয়াজন্ট দ্যাট ইজি। ওখান থেকে আজকে কষ্ট করে কিন্তু সবাই এই ইন্ডাস্ট্রিকে অনেক আগিয়ে নিয়েছে। তো এই ট্রান্সফরমেশনটা যে আমরা যেটা যারা নতুন মানে জেনারেশন যারা এখানে এসেছি, তারপরে আহ, আহ, নতুন যারা ধরেন এই গার্মেন্টস ট্রেডের সম্বন্ধে জানছে, সবার একটা ধারণা থাকে যে এটা খুব সহজ একটা ব্যবসা, আর এখানে ঢুকলেই যেমন ইউ ক্যান ডু গুড, বাট এই ট্রান্সফরমেশনটা যে এত কষ্ট শ্রম দিয়ে করা হয়েছে, এইটা একটু যদি আপনি ইয়ে করেন। হ্যাঁ, থ্যাংক ইউ শাম। আমি প্রথমে যেটা বলবো যে আসলে এই জার্নিটা ইজ নট ইজি, ইট ওয়াজ রিয়েলি, আমরা যখন প্রথমে ফারুক ভাই একটু ভেঙে ভেঙে যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি, এখন বলো ফারুক ভাই, আবার বলো। ওকে। তো আমি আমরা 1985 থেকে ইনফ্যাক্ট আমার বড় ভাই ফিরোজ হাসান উনি শুরু করে, আমি ইমিডিয়েটলি তারপরে জয়েন করে যাই ফিরোজ ভাইয়ের সাথে। এবং সে সময় আসলে আমাদের যে সিচুয়েশন ছিল, ফার্স্টে আমরা ইউএসএ তে কোটাতে প্রবলেমে আমরা পড়ি। আমরা কাজ শুরু করার পরপরই দেখা যায় যে বিভিন্ন ধরনের কোটা ইম্পোজ হয় এবং সেগুলো নেগোসিয়েশন থেকে শুরু করে এটা শুরু হয়। এন্ড ইনিশিয়ালি যখন আমরা এখানে শুরু করা হয় তখন কিন্তু লোকালি কোনো কিছুই হতো না, ইভেন কার্টুন বক্সটা পর্যন্ত আমাদেরকে ইম্পোর্ট করতে হতো। সো দেখা যেত যে আর তখন আমরা সবাই জানি যে গুডস চিটাগং থেকে আনতে হলে অল ওপেন ট্রাক, ইভেন কার্টুন যদি ভিজে যেত আমাদের এক্সপোর্ট করা যেত না, সেই কার্টুন আবার সে কোরিয়া থেকে বা চায়না থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হতো। সো ইট ওয়াজ নট ইজি। আরেকটা এরিয়াতে যে আমাদের মার্কেটিং এ আমরা যখন এখানে এখন সব ব্র্যান্ড গুলাই মোটামুটি বাংলাদেশে আছে, তাদের এখানে নিজস্ব অফিস আছে অথবা লিয়াজন অফিস আছে বা এজেন্ট আছে, বা সেই সময় কিন্তু আসলে কোনো বাইরেরই অফিস এখানে ছিল না, সুতরাং আমাদেরকে সেই নিউ ইয়র্কে যেতে হতো বা ফ্র্যাঙ্কফুর্টে যেতে হতো, এবং সেই বায়ারদের সাথে কিন্তু এত সহজ ছিল না ডিসকাস করা, তাদের ইভেন অ্যাপয়েন্টমেন্ট পেতে। আমরা একদিকে যেমন স্টাইলিং এ আমার প্রথম মনে আছে আমি নিটওয়্যার শুরু করেছিলাম, তখন একটা গার্লস এর পোলো শার্ট এবং বয়েজ এর পোলো শার্ট, ইভেন প্ল্যাকেটটা যে গার্লস অ্যান্ড বয়েজ এর যে ডিফারেন্ট হয় সেই জিনিসটাই আমাদের ওয়ার্কারদের ধারণা ছিল না, ইভেন আমাদেরও বুঝতে সময় লেগেছিল। তো এই জার্নিটা আমি বলবো যে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কাজ থেকে শিখেছি, মিস্টেক করে শিখেছি, এবং সেই সময় আসলে একটার পর একটা মিস্টেকও হতো, সেগুলোকে আমরা আবার শিখে নিতাম এবং আমরা নিজেরাই ইনভলভ থাকতাম। আমাদের দেখা যেত প্রোডাকশনে আমরা নিজেরা সেই মেশিন লেআউট কিভাবে হতো, বিকজ ফ্র্যাঙ্কলি এখানে আমাদের মেশিন লেআউট কিভাবে হচ্ছে, কোন মেশিনের পরে কি হচ্ছে, ইভেন মেশিন সিলেকশনের সময় আমরা মিস্টেক করেছি, বিকজ এখানে যারা ইনভেন্টর ছিল মেশিন সেল করতো, তারা তাদের মতো প্যাকেজ মেশিন দিয়ে দিত, আমরা কিছু বুঝতাম না, আমরা মেশিন গুলো নিয়ে সেই প্রোডাকশন করতে গিয়ে দেখা যেত যে আসলে কোন মেশিনের সমস্যা, কোনটাতে নেই মেশিন, এগুলা নিয়ে সমস্যা। সো স্টেপ বাই স্টেপ আমি বলবো যে একদিকে সে সময় যে স্ট্রাগল করা হয়েছে, আমার মনে হয় যে ফাউন্ডেশনটা আমাদের যারা সিনিয়র ছিল আমাদের স্টেজেও আমরা যেটা সময় দিয়েছি, যে ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে, এবং স্টেপ বাই আমরা দেখেছি যে আস্তে আস্তে আমাদের এখানে আস্তে আস্তে অ্যাক্সেসরিজ গুলো প্রোডাকশন শুরু হলো, বেশ কিছু ফ্যাব্রিকের প্রোডাকশন শুরু হলো। সো তারপরে তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক এগিয়েছে। তো আমি যেটা বলবো যে এখন আমাদের যে সেকেন্ড জেনারেশন যারা নতুন জয়েন করেছে, তারা কিন্তু
একদিকে যেমন তাদের অ্যাডভান্টেজ আছে যে এখানে তারা আহ, আহ, সব ধরনের সিচুয়েশনটা দেখেছে, এখন তারা প্রসেস অনুযায়ী কাজ কিভাবে করতে হয় সবগুলা জানা আছে। সো এটা একটা লার্নিং প্রসেস ছিল। আমার মনে হয় যে গার্মেন্টস নিয়ে আসলে অনেক ডিসকাশন হয়, অনেক ক্রিটিসিজমও হয়, বাট আমি বলবো যে বাংলাদেশে যে দেশে আসলে যে কোনো গার্মেন্টস প্রোডাকশন করতে যে র মেটেরিয়ালস লাগে, কোর র মেটেরিয়ালস যেটা কটন আর ম্যানমেড ফাইবারের জন্য পেট্রোকেমিক্যাল, যেই দেশে কোনো কটনের লেস দেন 2% এখানে হয়, পেট্রোকেমিক্যাল তো হয় না, সেই জায়গায় আমাদের সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার, এটা ইজি জব ছিল না। এবং আমি বলবো যে আমরা কিন্তু অন রাইট ট্র্যাকে আছি। লট অফ ক্রিটিসিজম, আমরা নতুন মার্কেট যেতে পারি নাই, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারি নাই, বাট এখন যে সিচুয়েশন আছে আমরা উই ক্যান টেক ফরওয়ার্ড, বিকজ একটা যদি আমরা ডাটা বলি যে 30 ইয়ার্স ব্যাক আমাদের কিন্তু মার্কেটে কনজাম্পশনের 75% কটন বেস গার্মেন্ট ছিল, 25% ছিল ম্যানমেড ফাইবার। এখন কিন্তু রিভার্স হয়ে গেছে, 72 থেকে 75% ম্যানমেড ফাইবার হয়ে গেছে, আর কটন বেস হয়ে গেছে আবার সেই 23 থেকে 25%। কিন্তু আমাদের এক্সপোর্ট এখনো কিন্তু সেই 74% কিন্তু কটন বেস গার্মেন্ট। তো একদিকে আমরা ম্যানমেড ফাইবারে পিছিয়ে আছি, বাট আমি বলবো এটা উইন উইন সিচুয়েশন। যেখানে মার্কেট শেয়ার 24%, সেখানে আমরা মার্কেট শেয়ার 74-75% নিয়ে আছি, উইচ ইজ উই আর উইনিং, উই আর উইনার হিয়ার। আর আরেকটা যেটা হলো যে আমাদের যেখানে মার্কেট শেয়ার 74%, ওখানে আমরা অনলি 24-25% আমাদের মার্কেট শেয়ার। তার মানে আমাদের হিউজ অপরচুনিটি আছে। সুতরাং আমরা এই চ্যালেঞ্জ যেগুলো আছে, যেগুলো ক্রিটিসিজম আছে, সেগুলোকে যদি অপরচুনিটিতে কনভার্ট করতে পারি, তার মানে আমাদের অনেকগুলো আগাতে পারবো আমরা। এই কারণে যে আমরা যদিও ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার, আমাদের মার্কেট শেয়ার এখনো লেস দ্যান 7%, 6.78% এর মতো এখনো সে জায়গা আছে। আর যেখানে কিনা চায়না 30% এর উপরে, অ্যাকচুয়ালি তারা একটা স্টেজে 39% পর্যন্ত 2015 থেকে তারা আবার তাদের মার্কেট শেয়ার কমা শুরু হয়েছে। সো আমার মনে হয় যে লাস্ট few years এ আমরা টেকনোলজি আপগ্রেডেশন, প্রসেস আপগ্রেডেশন, ওয়াটার সেফটি, মেশিনারি আপগ্রেডেশন, যে ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে এবং যে ধরনের কাজ হয়েছে, আমার মনে হয় যে আমরা এটাকে কনভার্ট করে এই ইনভেস্টমেন্ট, এই যে আমাদের ফ্যাক্টরিগুলোতে গুড প্র্যাকটিস আছে, আমাদের ফ্যাক্টরিগুলোতে যে ভালো ভালো কাজ হচ্ছে, মেশিনারি আপগ্রেডেশন করা হচ্ছে, এগুলোকে আস্তে আমাদের আসলে অপরচুনিটিতে কনভার্ট করতে হবে, নতুন মার্কেটে যেতে হবে। যেটা বললাম যে ম্যানমেড ফাইবারে আমাদের র মেটেরিয়ালসটাকে অ্যাভেলেবল করে, এটার আসলে মেশিনারি তেমন সুইং এর জন্য মেশিনারি আসলে কিছুই নতুন কিছু লাগে না, জাস্ট কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিছু টেকনোলজি এবং কিছু ডিজাইন ডেভেলপমেন্ট করতে হবে। সুতরাং উই হ্যাড এ হিউজ অপরচুনিটি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের সাপোর্ট আছে, সেই সাপোর্টটা আমরা আরো পেলে উই ক্যান গো ফরওয়ার্ড। থ্যাংক ইউ ফারুক হাসান। আমি এখন আসবো আসিফ আশরাফ সাহেবের কাছে। আসিফ ভাই, ক্যান ইউ জাস্ট টেল আস আ বিট অ্যাবাউট উর্মি গ্রুপ? কারণ আমরা রিসেন্টলি দেখেছি। আমি জি এক সেকেন্ড শামস, আমি একটু জি ফারুক সাহেবের সঙ্গে প্লিজ। আমি একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশের অপরচুনিটিটা কোথায়। আর সেটা হচ্ছে যে ইফ ইউ নোটিস যে অন্যান্য জায়গায় যেখানে ম্যানমেড ফাইবার বিক্রি হচ্ছে, ইয়েস হি ইজ অ্যাবসলিউটলি রাইট, যে 75 না, বাট উই প্রবাবলি ইটস বিটুইন 65 to 70% এরকম একটা ফিগার আছে ওয়ার্ল্ডে, যে ম্যানমেড ফাইবার এন্ড এগেনস্ট কটনের সঙ্গে। কিন্তু বাংলাদেশের সুবিধাটা এই জন্যই যে কিন্তু এইখানে ভ্যালু এডিশনটা কিন্তু বেশি হচ্ছে। আমরা কটনের যদিও 75% আমাদের এক্সপোর্টটা, কিন্তু ভ্যালু এডিশন যেহেতু আমরা শুধু কটনটা ইম্পোর্ট করছি, কিন্তু কনভার্সনটা এখন ইয়ার্নটা আমাদের নিজস্ব, ফেব্রিক এখন আমাদের নিজস্ব প্রচুর হচ্ছে বাংলাদেশে, বেশ একটা বড় সংখ্যা এখানে, এবং বেশ কিছু কিন্তু উইভিং মিল হয়ে গেছে। আর ভিয়েতনামের সঙ্গে তুলনা করা হয়, ভিয়েতনামে ইফ ইউ গো ব্যাক টু ভিয়েতনাম, মোস্ট অফ দ্য তারা কিন্তু পুরো এই ম্যানমেড এই ফেব্রিকটাই কিন্তু তারা ইম্পোর্ট করে, বেসিক্যালি কাটিং এন্ড সুইং, যেমন আমাদের গার্মেন্ট যেভাবে শুরু হয়েছে আগে, সবকিছু ইম্পোর্ট করে নিয়ে সেখানে শুধুমাত্র কাটিং এন্ড সুইংটা হতো। তো সেই দিক থেকে দ্যাটস ট্রু যে এখন ইয়ার্নটা আসছে, এবং এখন কিন্তু বাংলাদেশে এই ম্যানমেড ইয়ার্ন নিয়ে এসে কিন্তু এখন এখানে কিন্তু উইভিং হচ্ছে। এই কাজগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।
তো আমরা কিন্তু এই ম্যানমেড এই গার্মেন্টস কিন্তু আমাদের কিন্তু একটা ভালো ধরনের, এখন তো আগে যেটা ছিল যে দিস গার্মেন্টস আর নট কমফোর্টেবল, এখন তো ব্রিথেবল ফেব্রিক হয়ে গেছে এই সিনথেটিক ফেব্রিক গুলো, ম্যানমেড ফাইবার গুলো, ইটস এক্সেলেন্ট, ইটস অ্যাজ কমফোর্টেবল অ্যাজ দ্য কটন। সুতরাং এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, প্রবলি স্লো, আরেকটু হয়তো সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই আমি শিওর একটু বড় ধরনের ইনভেস্টমেন্ট হবে। জি, অ্যাবসলিউটলি রাইট তপন সাহেব, কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম যে গভর্নমেন্টের একটা পলিসিতে চেঞ্জ এনেছে যে ইম্পোর্টেশন অফ পলিচিপস, ওটার উপর যেমন ট্যাক্স ওয়েভার ওনারা দিয়েছে এই ইন্ডাস্ট্রিটাকে যাতে এটা বিকাশ ঘটে, ওটার জন্যই ইট হ্যাজ বিন ডান। সো থ্যাংক ইউ। সো আমি এখন আসবো আসিফ আশরাফ সাহেবের কাছে। আসিফ ভাই, উই হ্যাভ সিন যে উর্মি গ্রুপ এই রিসেন্টলি ধরেন লাস্ট ডেকেড অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন আপনারা, সাস্টেনেবিলিটি এর দিক দিয়ে, বেস্ট প্র্যাকটিস এর দিক দিয়ে। সো ইট টেলস আ লট অ্যাবাউট দ্য এথিক্স অফ দ্য কোম্পানি। বাট জাস্ট একটু ব্রিফলি যদি আপনি জাস্ট অ্যাবাউট উর্মি গ্রুপ অ্যান্ড আপনারা কি করছেন একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। থ্যাংক ইউ, হিস্ট্রি অফ দ্য কোম্পানি একটু ব্রিফলি। থ্যাংক ইউ। আমাদের গার্মেন্টস ব্যবসাটা শুরু হয়েছে 86-এ। আমার বাবা আগে ইসের ব্যবসা করতেন, কনস্ট্রাকশন এবং ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট। 86 থেকে আমরা গার্মেন্টস এর ব্যবসায় গেছি। I joined the garment trade in 1995 after my graduation from IBA. তো what happened actually, আমরাও সবার মতোই ছোট ছোট 4-5টা লাইন দিয়ে শুরু করেছি। আস্তে আস্তে 2001-2 সালের দিকে আমরা we started our textile mill. তার আগে আমরা স্কোয়ার থেকে কাপড় কিনতাম, অনেক জায়গা থেকে কাপড় কিনতাম। তো দেন ইন 2005 যখন কোটা উঠে গেল, আমরা আসলে কোটার ব্যবসা খুব একটা করতাম না, কোটায় আমাদের খুব একটা ছিল না, মানে কোটা ছিল না আমাদের খুব একটা। কোটার ব্যবসা যখন উঠে গেল, যখন ইট বিকেম আ রিয়েলি কম্পিটিটিভ বিজনেস, তখন উই ফাউন্ড দ্যাট ইয়েস দেয়ার আর এজেস যেখানে আমরা আসলে যেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। আনফরচুনেটলি ওই সময় থেকে আমরা আলহামদুলিল্লাহ উই স্টার্টেড ডুইং বেটার দেন বিফোর। আর উই হ্যাভ অলওয়েজ বিং আ ভেরি এথিক্যাল কোম্পানি, we try to be always ethical. তো সেই সূত্রে আমরা we understand that unless we take good care of our employees, সেটা ম্যানেজমেন্ট হোক আর ফ্যাক্টরি লেভেলেরই হোক, we will not get the best of the returns. So আমি যদি বলি একটু সেলফিশ ভাবেই, to make the company better we have taken good care of them, maybe it is fine. আর সবসময় চেষ্টা করেছি সৎ পথে টাকা আয় করার জন্য, বিকজ টাকা আয় করাটা উদ্দেশ্য, বাট অসৎ পথে না। তো সেইভাবে করে আমাদের কাজ করা। আমরা একদম রিসেন্টলি টেক্সটাইল সেক্টরের গত 3 বছরে আমরা ওরা যে প্রথম 5-6 জন হাইয়েস্ট টেক্স পেয়ারের একটা ব্র্যাকেট তৈরি করে, সেখানে we were there, so we take it as a big pride for us. আমরা HSBC এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছি 2বার, 2012 সালে আর 2018 সালে। তো HSBC Excellence Award is not only because of the export figure, it is because of the other things also, like the environmental issues, CSR and all these things. আমাদের অর্গানাইজেশন এই মুহূর্তে প্রায় 0.6% ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল অথবা স্পেশালি এম্পাওয়ার্ড পিপল কাজ করে। আমরা সিআরপির সাথে কাজ করি। এটা আমাদের একটা CSR বলেন অথবা যেটাই বলেন বলতে পারেন, স্যাটিসফ্যাকশনও বলতে পারেন, সেইভাবে যায়। আমরা এই একদম ডিউরিং কোভিড আমাদের যখন এই সুরক্ষা অ্যাপসটা আসলো, তো আমাদের বাংলাদেশের অনেক লোকেরই আসলে অ্যাক্সেস নাই, স্মার্টফোনে অ্যাক্সেস নাই, যদিও এটা ইটস আ হার্ড ট্রুথ। তো তখন আমরা জাগো ফাউন্ডেশনের সাথে একটা প্রজেক্টে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করলাম। জাগোর ভলেন্টিয়ার তাদের টেলিফোন নিয়ে যাবে সবার কাছে যারা রেজিস্টার করতে পারে না। তো সেইভাবে আমরা প্রায় 50,000 লোককে ভ্যাকসিন রেজিস্টার্ড করেছি। সো উই অলওয়েজ ট্রাই টু পার্টিসিপেট ইন দ্য গুড থিংস। হয়তো সেইভাবেই আমাদের সম্পর্কে লোকজন জেনেছে। নাথিং ভেরি স্পেশাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই ফর শেয়ারিং দ্যাট উইথ আস। আমি এখন আসবো তানভীরের কাছে, ম্যানেজিং ডিরেক্টর Pacific Jeans. Tanvir, the question for you is, Pacific Jeans is considered by many as the pioneer a denimer subsector RMG industry.
So as a second generation businessman, what transformations have you seen? Like when your father used to run the business, now you're running the business. What transformations in this sector have you seen? Like especially denim is a lot in the focus. কারণ denim কিন্তু আমাদের next যে growth যেটা হবে আমরা কিন্তু সবাই very hedging যে এই সাবসেক্টরটা আমরা টোটাল গ্লোবাল আউটপুট যে চিন্তা করি আমরা কিন্তু এখনো সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশ hasn't grasped that business. So what is your take on that? থ্যাংক ইউ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তানভীর। Okay. First of all, I would like to thank Valor of Bangladesh for giving me this opportunity to share screen with living legend of Bangladesh business fraternity, Tapan Uncle. It's an absolute pleasure and honor for me. Assalamualaikum, Tapan Uncle. And also to share the screen with industry leaders like Asif Bhai and Farooq Uncle. It's an absolute honor. As a second generation in the RMG sector, I joined the business 17 years back. There a lot of things have actually changed. I mean, when I joined the business, the focus of business and also the opportunity in terms of exploring new customers and also the focus towards product innovation, R&D, product development has changed a lot. And also, I guess the supply chain model has also changed in a big way. আমাদের আসলে ইন্ডাস্ট্রিটা তো ইভলভ করেছে অনেক ইন টার্মস অফ ইনোভেশন, ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ সাস্টেনেবিলিটি। সো এই লাস্ট 10 ইয়ার্সে আমি বলবো যে কোয়ান্টাম লিপ হয়েছে, স্পেশালি অন ফ্যাব্রিক, বিকজ 17 years ago, স্পেশালি আমাদের যে সেক্টরটা ডেনিমে, এখানে কিন্তু almost 90% fabric were imported, denim fabric. But then a lot of new mills have come up. যেখানে কিনা Bangladeshi denim mills are doing very good product and innovation এবং ভ্যালু অ্যাডিশনে আমরা এখন বেশ ভালো ভালো ফ্যাব্রিক পাচ্ছি বাংলাদেশি মিলগুলো থেকে। এখানে আমাদেরকে লিড টাইমে আমরা একটা বড় অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়েছি, যেটা কিনা আমাদেরকে ফাস্ট ফ্যাশন যারা রিটেলার আছে তাদেরকে কেটার করতে আমাদেরকে সাহায্য করেছে। সাস্টেনেবিলিটির দিক থেকে বাংলাদেশ আমি বলবো হ্যাজ বিন এ চ্যাম্পিয়ন, বিকজ স্পেশালি ডেনিমের ক্ষেত্রে all the index like Higg index and other indexes, Bangladeshi factories have done really well. আমরা যদি লিড সার্টিফিকেশনের ক্ষেত্রে বলি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, বিল্ডিং সেফটি, সব দিক থেকে বাংলাদেশি ফ্যাক্টরিগুলো কিন্তু অনেক ভালো করেছে। সো I've seen a complete transformation. I've been a part of this transformation as well. Thank you, Tanvir. আমি এখন the question for Nasser Bijoy, CEO Standard Chartered, is that we all know যে আমাদের industry is evolving, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে যেটা শুরুতেই বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল সেক্টরের যে সাপোর্টটা ছিল ওটাই কিন্তু has enabled us to grow. It is industry itself to grow. And it's a very important component. কিন্তু আমরা যখন কথা বলি we don't usually give that credit. মানে স্পটলাইটটা অন্য জায়গায় চলে যায়, কিন্তু especially the banks has also fueled the growth of this industry, which is the truth. So ekhane, as a banker, how do you see the transformation that has taken place? That's right. Thanks, Shams. But thanks, Shams. I think firstly, I think the credit is due to the RMG sector operator more than anyone else, because they have shown the resilience throughout the period. But before I talk about that, I think Tapan bhai jokon bolchilen onader textile journey, I actually took a kind of a walk down the memory lane. I still remember যখন ওনারা প্রথমে টেক্সটাইলে মুভ করতে যান, তখন as he said that he was flushed with liquidity and they were not really keen to have a foreign bank coming in. And he actually gave a challenge that if you can do the textile, which is new business for Square Group, then we start doing business. And I remember আমি তখন ব্যাংকে 2 বছর বা 3 বছর করেছি. And I spent 3 days in his office, in Square's office, with 2 of his colleagues.
prepare the proposal, get the application approved, and then open the LC. I remember it's a Caterpillar LC. I still remember that. So I think it was a long journey. Yeah, I think traditionally, if you think about the banking sector, banks' role were predominantly in issuing back-to-back LC for working capital, then backing for salary loans and local expenses, and Taka loans for capex. That was the traditional structure of what the banks were offering to RMG industry. But I think things have moved a long way from where it was. Now banks generally try to look at it holistically. They try to look at solutions, starting from project finance, which includes export credit finance, foreign currency, long-term, then supply chain financing, then risk mitigation through FX and interest rate hedges, commodity hedges, and also digital payment solutions. So there are a lot of things that have come through, including shifting towards ecosystem financing, where getting the buyers and the sellers, exporters in one platform, and this helps us to reduce the risk, reduce the cost, and at the same time open up opportunity for both ends. এখন দেখা যাচ্ছে many of the buyers are moving towards open account, and banks have to align to it. So that's one development is taking place. Government also has taken a lot of initiatives to make the digital ecosystem, and সেখানে অবশ্য আমি মনে করি there are significant areas of improvement that we need to continue to pursue. সেখানে যেমন একটা হচ্ছে digitization of trade related forms, electronic bill of lading, unified platform of exporters, banks and shipping companies for automated BL issuance. এইসব যেভাবে কি অনেকটা process simplification and cost reduction হবে। আর latest যেটা এসছে আমরা we are the first bank to introduce this blockchain trade finance. This is like a real time information flow validation process যেটা কিনা time, cost, accuracy will be significantly improved. এই প্রত্যেকটা part কিন্তু is relevant to become competitive, কারণ the world is becoming more and more competitive. There are more choices. So এই সময় আসলে আমরা যতই competitive হতে পারবো ততই বেশি আমাদের future is brighter. And I agree with Farooq Bhai and others that actually the potential is actually significant for Bangladesh, কারণ 1% reduction of China means 1% in the sense that if it comes down from 29 to 30 to 29, it's actually 12% growth for Bangladesh. So I think there's significant opportunity and man-made fabric that Tapun Bhai bollen, while we are still importing, but still there is a huge opportunity space that we haven't done enough. So I think I look at this from as a glass half full than half empty. Thank you so much, Nasir bhai. So I will come back to Tapun Chaudhary Apar. Uncle, একটা জিনিস হলো যে you were also the president of Bangladesh Textile Mills Association. তো ওইখানেও I have seen you work very closely এই backward linkage policy লেভেলে সরকারের সাথে। 2004 সালেও কিন্তু যখন এই যে কোটার যে এটা ছিল ওখানেও আপনি অনেক অ্যাক্টিভ একটা রোল প্লে করেছিলেন। তো গার্মেন্টস এন্ড টেক্সটাইল শিল্পের সামনে যে চ্যালেঞ্জ গুলো আসছে আমরা জানি যে we are very resilient as a country, we are very resilient as an industry, we have made it very resilient, the entrepreneurs have made it very resilient. কিন্তু সামনের দিনগুলোতে যেমন আমাদের দুটো চ্যালেঞ্জ আসছে, একটা হলো এলডিসি গ্রাজুয়েশন আর আরেকটা হলো যে ইম্পোজিশন অফ কার্বন ট্যাক্স which is a maybe, but ওখানে এটা নিয়ে কথা হচ্ছে এখন। তো এই দুটা how do you see যে do you see মানে how do you think যে আমাদের ইন্ডাস্ট্রি do we have the capability to cope with this এই চ্যালেঞ্জের সাথে? and আরেকটা জিনিস আমি বলবো যে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আমরা লক্ষ্য করেছি যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এন্ড প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি অ্যাজ এ কান্ট্রি। আমার মনে হয় যে এই একটা জায়গায় বাংলাদেশ সরকারও এখানে যেভাবে চাচ্ছে ওইভাবে এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে যেখানে ভিয়েতনাম অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু এফটিএ করে ফেলেছে। সো এগুলো সবকিছু নিয়ে সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জগুলো কি মনে করছেন আপনি যে ইজ দ্য ইন্ডাস্ট্রি রেডি টু ট্যাকল দিস চ্যালেঞ্জেস হেড অন এন্ড মুভ অন আগের মতন? যেহেতু এখন আমাদের এটা তো নিজেদের মধ্যে কথা হচ্ছে, মানে মন খুলে কথা বলা চায়।
সবাই আমরা খুব এক্সাইটেড যে আমাদের এলডিসিতে গ্রাজুয়েশন হচ্ছে, বাট আমি মনে করি যে আমরা যেভাবে যতটা ভাগ্যল পেটানো হচ্ছে সেই ধরনের কিন্তু আমাদের প্রিপারেশন তা কিন্তু আমাদের এরকম নাই। আচ্ছা, আমি আমার তপন আঙ্কেল, এটা কিন্তু তপন আঙ্কেল, এটা কিন্তু প্রি রেকর্ডেড হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু প্রি রেকর্ডেড সেশন, আর এটা কিন্তু পরে 10 তারিখে ইট উইল বি লাইভ, মানে ওটা আমরা একটা ওয়াইডার অডিয়েন্স কে দেখাবো। আচ্ছা, না হ্যাঁ, বাট ঠিক এইটা নিয়ে কোনো অসুবিধা, হ্যাঁ, আমি এই স্ক্রিনটা এরকম এই সাথে যাচ্ছি, আচ্ছা, I want to see everyone's face. তো না, বাট ইটস এটা মানে লুকা ছাপার কিছু নেই। আসলেই যে ধরনের প্রস্তুতিটা আমি একজন বিজনেসম্যান হিসাবে মনে করি যে ঠিক ততটা প্রস্তুতি আমি আজকে যদিও আমরা টেক্সটাইল সেক্টরের থেকে আমার আমি মোর কনসার্ন, যেহেতু আমাদের শুরুটাও ফার্মা সেক্টর থেকে এসেছি এবং এখানে আমরা একটা বড় ধরনের বেনিফিট আমরা পাই বা আমরা এনজয় করছি, সেটা হচ্ছে এলডিসি কান্ট্রি হিসাবে বাংলাদেশ ওয়াজ দ্য লিডার, স্পেশালি এই পেটেন্টেড ট্র্যাক গুলো নিয়ে। তো এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, এবং এইগুলো আমরা এলডিসি কান্ট্রি হিসেবে কিন্তু আমরা উই আর অ্যালাউড টু ম্যানুফ্যাকচার এনি পেটেন্টেড ট্র্যাক, এবং বাংলাদেশ ওয়াজ দ্য লিডার, এবং আমাদের এই সমস্ত প্রোডাক্ট শুধু দেশের মধ্যেই না কিন্তু বিদেশেও আমরা এক্সপোর্ট করছিলাম। তো এই একটা সেক্টরে একটা বড় ধরনের ধাক্কা, আনলেস এটাকে আর একটা আমরা আশা করছি হয়তো যে টাইমটার আবার কিছুটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, এবং এগুলো নিয়ে সারা পৃথিবীতে কিছুটা আমাদের লবিং হচ্ছে, বাট আই এম নট ভেরি শিওর সেই সময়টা কিছু পারবে কিনা। বাট ওভারঅল আজকে এটা বলা হচ্ছে যে সমস্ত আমরা এগ্রিমেন্ট গুলো নিয়ে বলছি, এবং এখন তুমি নিজেও উল্লেখ করছিলে যে ভিয়েতনামের কথাটা, যে তারা রীতিমতো বায়োল্যাটারাল এগ্রিমেন্ট গুলো, তো এইগুলো নিয়ে আমাদের সেই ধরনের কিন্তু যে প্রচেষ্টাগুলো কাজ চলছে, কিন্তু রেজাল্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। কারণ আমরা যাদেরকে হয়তো আমরা যে ধরনের গ্রো করে গেছি, এই পেসটা আমরা রাখতে পারবো কিনা, কিন্তু মানে look at our year-to-year growth যে গত 4-5 বছরে, ইভেন এই প্যান্ডেমিকের মধ্যেও আই থিঙ্ক যে ধাক্কাটা ছিল আমরা প্রায় সবাই এই ধাক্কাটা কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু যে যার ধাক্কা কিন্তু পৃথিবীর অনেক দেশই এখনো কাটাতে পারেনি। কিন্তু যখন আমাদের এই গ্রাজুয়েশনটা হবে, তখন আমাদের প্রস্তুতি যে ধরনের আছে, আমি ব্যক্তিগতভাবে আমি খুব আশাবাদী হতে পারছি না, আনলেস আমরা আর একটু ফাস্ট আগাই, আনলেস আমাদের সেই ধরনের প্রিপারেশন। You may agree, you may not agree with me, but এটা পিওরলি জাস্ট আমি পার্সোনালি আমি ফিল করছি, এবং আমি যথেষ্ট আমাদের ব্যাপারে এই বিষয়ে চিন্তা আছে। দিস ইজ পারহ্যাপস আমাদের কোটার রেজিম ফির পরে তারপরে তো ধরেন দ্য ইন্ডাস্ট্রি ফেস দুটো শক, একটা ধরেন স্পেকট্রার যে ঘটনা, তারপর রানা প্লাজা, তারপর ধরেন কোভিডও আসলো। কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের জন্য যেমন যেভাবে পরিকল্পনা, আপনি যেটা বললেন যে যেভাবে আমাদের পরিকল্পনা করা উচিত, আমাদের এখনো ওইভাবে কংক্রিট কোনো প্ল্যান অফ অ্যাকশন নেই। এন্ড এখানে একটা জিনিস আছে যে আমাদের এখানে যেমন লিড আপনার প্লাটিনাম সার্টিফাইড যে ফ্যাক্টরি গুলো, গ্রিন ফ্যাক্টরি গুলো আছে, তো ইউরোপিয়ান ইউনিয়নের থেকে যখন বলা হচ্ছে যে কার্বন ট্যাক্সের ইস্যুটা আসবে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা দেখছি যে এখানে যে ইনভেস্টমেন্ট গুলো করা হয়েছে, যে গ্রিন ইনিশিয়েটিভস না বা গ্রিন ফ্যাক্টরি করা, তো এদেরও যদি এখন যদি এটার আয়ত্তা নিয়ে আসে, তাহলে কিন্তু ফিউচার গ্রোথের জন্য ইট মাইট বি আ প্রবলেম। মানে এটা সবাই বলছে যে ইট মাইট বি আ প্রবলেম, যে তখন ডিসকারেজ করবে সবাইকে এই টাইপের ইনভেস্টমেন্ট গুলোতে যেতে। তো ওভারঅল
আপনি কার্বন ট্যাক্সের ইস্যুতে আপনার টেকটা কি? What do you think about that? আমি মনে করি এটা আমাদের মতন দেশে আসতে যথেষ্ট সময়, এবং ইনফ্যাক্ট যতজনকে যারাই এই গ্রিন ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছে, প্রচুর আমাদের বায়াররা এই বেনিফিটটা কিন্তু আমাদের বায়াররা নিচ্ছে। তারা এটা নিয়ে অনেক বেশি বড় মানে বড় করে তাদের কাস্টমারদের কাছে এবছর এই বেনিফিট নিচ্ছে, বাট দে হ্যাভেন্ট পেড এ সিঙ্গেল পেনি, এক পয়সাও প্রিমিয়াম তারা দিচ্ছে না কিন্তু আমাদের। সো এটা বলা ও তাদের জন্য হয়তো তাদের কাস্টমারদের কাছে বিক্রি করার জন্য এটা অনেক অনেক ভালো স্লোগান, এটা সারা দুনিয়া কনভিন্স করার জন্য এই ব্র্যান্ডসদের জন্য ঠিক আছে। কিন্তু এখানে যারা এই ফ্যাক্টরি রান করছেন তাদের কাছ থেকে কিন্তু কোনো ব্র্যান্ডই নট ইভেন এ পেনি তাদের প্রোডাক্টস এর জন্য দিচ্ছে। সো আমার মনে হয় না যে, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড পেসিমিস্টিক, কিন্তু আমি এখন পর্যন্ত যে চেহারা দেখতে পাচ্ছি তাতে কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না যে এটার বেনিফিট আমরা পাবো। তবে হ্যাঁ, এটা ঠিক যে এমনিতেই অর্মে গেলে আমরা ওয়েদার ইউর প্লাটিনাম সার্টিফাইড অর নট, কিন্তু সার্টেন যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো ন্যাচারালি এগুলো তো সবাইকেই ফুলফিল করতে, আদারওয়াইজ উই হ্যাভ নো চান্স। সো আগের মতন তো সেই আমি মনে করি যে সেই অবস্থা থেকে মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ ইটস আ ভেরি ওয়েল ডিজাইন প্ল্যান প্রত্যেকের ইচ্ছে এখানে, এবং একটা ফ্যাক্টরির জন্য যে ধরনের ক্রাইটেরিয়া বেরিয়ে পাবে, এবং এখন নতুন যারা ফ্যাক্টরি করেছেন গত অ্যাটলিস্ট 4-5 বছরে প্রত্যেকেই আই ক্যান সে দ্যাট যে প্রত্যেকেইটাই কিন্তু খুবই ওয়েল প্ল্যান ওয়েল ডিজাইন সবাই করছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি সবাই করছে। থ্যাংক ইউ তপু সাহেব। যেন ফারুক হাসানের কাছে আসছি আবার। ফারুক ভাই, আমরা কোভিড একটা জিনিস কিন্তু একটা সিলভার লাইনিং যেটা আমরা লক্ষ্য করেছি যে আমাদের সাপ্লাই চেইন কিন্তু চায়নার উপর ডিপেন্ডেন্ট ছিল অনেকটা বলবো যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে র মেটেরিয়াল গুলা এগুলোতে, কিন্তু কোভিড এর পরে কিন্তু যেমন বাংলাদেশে ওন যেসব কোম্পানি ছিল আমরা যেখান থেকে আগে পারচেস করতাম না কোয়ালিটি ইস্যুর কথা চিন্তা করে, আমরা কিন্তু তারপর উই সুইচড আ লট, আমরা অনেক সোর্সিং কিন্তু ওখান থেকে করছি, and everyone is presently surprised that quality কিন্তু অ্যাকচুয়ালি দে আর বেটার দেন আমরা আগে থেকে যেখান থেকে সোর্স করতাম। তো এটা কিন্তু অনেক কিছুতেই দেখা গেছে, যেমন ফ্যাব্রিকের ক্ষেত্রেও অনেকজন কিন্তু ইভেন দো লোকালি অ্যাভেলেবল ছিল, বাংলাদেশি কোম্পানিজরা ফ্যাব্রিক গুলো বানাতো, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতাম তাও। কিন্তু কোভিড এর সিলভার লাইনিং হলো যে কিন্তু ইট হ্যাজ শোন যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হ্যাজ কাম অফ এজ, মানে উই আর রেডি টু টেক অন সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে। তো আপনার কাছে প্রশ্ন হলো যে ডু ইউ থিঙ্ক এই মোমেন্টামের উপর আমরা বিল্ড করতে পারবো? আর আরেকটা জিনিস আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই ইন্ডাস্ট্রিতে আমরা সবসময় যখন কথা বলি একটা জিনিস বারবার উঠে আসে যে এখানে প্রফেশনালিজমের ল্যাক অফ প্রফেশনালস, এটার একটা অভাব আছে। R&Ds, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরটা স্পেশালি এই জায়গাটাতে আমরা যেমন দেখতে পাই যে বাইরের থেকে লোক আসে, কিন্তু আমরা নিজেরা কিন্তু ডেভেলপ করতে পারছি না। তো আপনি যেহেতু ধরেন বিজিএম এর সাথে আপনার সম্পৃক্ততা আছে একটা, এবং বিইউএফটির সাথেও আপনার একটা সম্পৃক্ততা আছে, সো আপনি কি মনে করছেন এই ব্যাপারে? থ্যাংক ইউ এগেন শামস। আমি আগে দুটা পয়েন্টে একটু তপন ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি যে আমাদের আসলে ম্যানমেড ফাইবারের আসলে আমাদের কটন বেস গার্মেন্টস আমাদের এক্সপোর্ট বাড়ছে এবং আরো কন্টিনিউ হবে, এখানে ভ্যালু এডিশন আমাদের এখানে হয়, বাট যেহেতু ম্যানমেড ফাইবারের একটা বড় মার্কেট আছে সেখানে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে, এবং ইনিশিয়ালি আমরা যেহেতু করতে পারি না এটার অনেকগুলো রিজনও আছে, টেকনিক্যাল কিছু রিজন আছে, যেহেতু ম্যানমেড ফাইবারে পলিস্টার বা এসব ডাইং করতে হলে হাই প্রেসার হাই টেম্পারেচার মেশিন লাগে। ইনিশিয়ালি যখন আমরা ইনভেস্টমেন্ট করেছিলাম সব লো লিকার রেশিওর আমরা যে মেশিন গুলা সফট ফ্লো মেশিন ছিল, তো এখন কিন্তু ওই দিক থেকে আমরা সব ধরনের মেশিনই আছে এবং সব ধরনের ইয়ার্নও এখানে রেডি হচ্ছে। সুতরাং দিস ইজ অ্যাকচুয়ালি ইজ এ পজিশন যে এখানে আমরা এখন ম্যানমেড ফাইবারে গ্রো করতে পারবো। সেকেন্ড যে জিনিসটা হলো যে সেকেন্ড একটা পয়েন্টে ডিসকাস হয়েছিল যে আমরা এই যে নেগোসিয়েশন ট্রেড ব্যারিয়ার বা FTA
এগুলাতে আসলেও আমি বলবো যে আমরা পিছিয়ে আছি, বিকজ আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, তপন ভাইয়ের তো অনেক আছে এই ব্যাপারে, যে আমরা কিন্তু আগে একটা সময় ছিল যখন কোটা নেগোসিয়েশন হয়েছে ইউএসএ তে, আমাদের তখন আমি দেখেছি যে আমাদের বিজিএমএ প্রেসিডেন্ট অনেকেই যেতেন, একটা ডেলিগেশন যেত, কিন্তু আমাদের ব্যুরোক্র্যাটরা এমন ভাবে একটা কার্টেন তৈরি করে রাখতো যে ওইখানে নেগোসিয়েশনে যে কিন্তু আলটিমেটলি নেগোসিয়েশনে আমাদের জয়েন্ট সেক্রেটারি বা ইপিবির ভিসি এরা ওই লেভেলের লোক ডিসকাশন হতো, বলতো যে প্রোটোকল অনুযায়ী এটা অ্যালাউড না। কিন্তু তারপরে আমি নিজেও ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গেছি, ওখানে বলছে যে না, এই ডেলিগেশনে এসছে কিন্তু আর ভিতরে যে কথা বলতে পারবে না। আমি পার্সোনালি যে ডিজির সাথে কথা বলছি না, এরকম কোনো আসলে কিছুই ছিল না। ইভেন আমি লাস্ট একটা এক্সাম্পল দিব, যে আমরা যখন ইন্ডিয়াতে, তখন কর্নেল ফারুক ছিল আমাদের কমার্স মিনিস্টার, তখন হাই শাকার সাহেব ছিলেন বিটিএমএ প্রেসিডেন্ট, আজাদ ভাই ছিল এফবিসি, তখনও সেম জিনিস আমাদেরকে, আমরা যখন গেলাম কমার্স মিনিস্ট্রিতে, যে ওই কোয়ান্টিটি নিয়ে, যে 8 মিলিয়ন পিসেস ডিউটি ফ্রি, এগুলো নিয়ে যখন কথা, আমরা নেগোসিয়েশনে ওখানে গেলাম, আমরা একটা বড় ডেলিগেশন নিয়ে গেলাম টেক্সটাইল সেক্টরে, আমি রিপ্রেজেন্ট করেছিলাম বিজিএমইতে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে। আমরা সেম জিনিস মিটিং এর আগে আমাদের যারা গেছেন তারা বলছেন যে এখন আমাদেরকে বেরো যেতে হবে ইয়েতে। আমি তখন পার্সোনালি, তখন তাদের কমার্স মিনিস্টার, টেক্সটাইল মিনিস্টার ছিল আনন্দ শর্মা, যখন আমি বললাম যে এইসব, উনি বললো যে না, আমাদের সাইড থেকে কোনো প্রবলেম নেই। সুতরাং এই ইস্যুটা কিন্তু আসলে আমাদের ব্যুরোক্রেটরাই এটা একটা কার্টেন দিয়ে রাখতো আমাদের সামনে। সো আমি মনে করি যে আমাদের ব্যুরোক্রেসিতে যে হতো নেগোসিয়েশনে, কমার্স মিনিস্ট্রিতে যারা থাকতেন, দেখা যেত তার আগে হয়তো উনি কি বলে এগ্রিকালচার মিনিস্ট্রিতে ছিল, বা এক একটা অন্য মিনিস্ট্রি, যেখানে তার কোনো নলেজই ছিল না কোনো। সো আমি মনে করি যে এখন ট্রেড বডিজ লিডার যারা আছে, ইন্ডাস্ট্রি যারা তাদের স্টেক আছে, তারা এইসব নেগোসিয়েশনে এখন যেতে পারবে। সুতরাং আগে থেকে বেটার নেগোসিয়েশন করা যাবে, এবং গভর্নমেন্টের আমাদের যেহেতু অনেক মিনিস্ট্রিতে মিনিস্টাররা পর্যন্ত প্রাইভেট সেক্টর থেকে গেছে, সুতরাং আগের থেকে সিচুয়েশন উইল বি মাচ বেটার। সুতরাং আমি অপটিমিস্টিক যে আগামীতে প্রাইভেট সেক্টরের লিডারদেরকে এইসবে ইনভলভ করলে আমার মনে হয় বেটার নেগোসিয়েশন করা যাবে, যেটা এফটিএ হোক, সবগুলো এরিয়াতে। কামিং ব্যাক টু আমাকে যে প্রশ্নটা করা হলো, যে এখানে এই কোভিড সিচুয়েশনের পরে আসলে কোভিডে আসলে আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু আমরা শিখেছি। আমরা ইনিশিয়ালি তখন মার্চ মাসে, তার আগে ফেব্রুয়ারি থেকে দেখা গেছে যে আমাদের সাপ্লাই চেইনে আমাদের প্রবলেম শুরু হয়েছিল, বিকজ চায়না থেকে অনেক প্রোডাক্ট আসতো। বাট আলটিমেটলি কিন্তু এগুলো থেকে আমরা লোকালি অনেক প্রোডাক্ট নেওয়া শুরু করেছি, এবং আমার মনে হয় যে গ্র্যাজুয়ালি লোকাল অ্যাক্সেসরিজে তো আসলে আমরা অনেক মোস্ট অফ দ্য আইটেমস আমরা লোকালি নিচ্ছি। ফ্যাব্রিকেও এখন আমরা জানি যে নিটওয়্যারে অলমোস্ট 85-90% পর্যন্ত আমাদের নিট ফ্যাব্রিক লোকালি আমরা করছি। ডেনিমেও এখন অনেক হয়ে গেছে। এখনো ওভেন যেটা আছে, সেটা সুটিং ফ্যাব্রিক হোক, শার্টিং, এখানে আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। বাট স্পিনিং এ ইয়ার্ন থেকে শুরু করে সবকিছু, যদিও এখন একটা ইয়ার্ন কটনের কারণে এবং ইয়ার্নের একটা যে সিচুয়েশন, প্রাইস নিয়ে আমাদের একটা, এগুলো আসলে আমাদেরকে কিন্তু মাঝে মাঝে এই ধরনের বাইরে যারা ইন্ডিয়া, কিন্তু দে হ্যাড দ্য লেসন। সুতরাং আমাদেরও কিন্তু সেই লেসনটা থাকবে, বিকজ ইন্ডিয়াতে আমি এগুলো নিয়ে অনেকবার হয়েছে আমাদের, যে যখনই তাদের কটনের একটু দাম বাড়া শুরু হয়, কটন এক্সপোর্ট বন্ধ করে দেয়, যখন ইয়ার্নের একটু দাম বাড়া শুরু হয় বন্ধ করে দেয়। বাট আলটিমেটলি কিন্তু এটাতে তারা কোনোদিন গ্রো করে নাই, কোনোদিন তারা আসলে বেনিফিটেড হয় নাই। সেই জন্য আমার মনে সবকিছু একটা ব্যালেন্স থাকতে হয়, এবং সেটা আমার মনে আছে যে যখন আমাদের এখানে 2 স্টেজ থেকে 1 স্টেজ জিএসপি হয়েছিল, তখন বিটিএমএ থেকেও অনেক অবজেকশন ছিল, এবং এটা কিন্তু আমরা তখন বলেছিলাম যে 1 স্টেজ জিএসপি হলে কোনো গ্রোথ কমবে না, বরঞ্চ সেলস বাড়বে। এন্ড ইট ইজ প্রুভেন যে 2011-12 যে কিন্তু আমাদের গ্রোথ অলমোস্ট 43% হয়েছিল। এটা কিন্তু ওই সময় একটা ডেডলকও হয়ে গেছিল। আমার মনে তপন ভাই, আপনার মনে আছে যে ওই সময় আমি একটা ব্রিজ হিসাবে কাজ করেছিলাম। ওই সময় আমাদের সাইড থেকেও সেই নেগোসিয়েশন এমন একটা জায়গায় গেছিল। তো সেই জন্য আমি সবসময় বলি যে সবকিছুরই একটা আসলে ন্যাচারাল ব্যালেন্স থাকা দরকার, এবং সেই ব্যালেন্স অনুযায়ী গ্রো করছে। সুতরাং বাংলাদেশেরও আমরা লোকাল র মেটেরিয়ালস দিয়ে যেভাবে
আগাচ্ছে এবং আমি মনে করি যে দিস ইজ ভেরি গুড। বাট কোনো সময় যখন আমরা টু মাচ অ্যাডভান্টেজ নেওয়া শুরু করি তখনই কিন্তু আবার তখন অন্য অপরচুনিটি তৈরি হয়, তখন অন্য ডোর ওপেন হয়ে যায়। সেগুলোর দিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে, বিকজ আমরা সবসময় একটা দেখতে হবে যে গার্মেন্টস সেক্টর এবং টেক্সটাইল এটা আসলে একসাথে কাজ করতে হবে। গার্মেন্টস এর অপশন আছে যেহেতু এখন ওয়ান স্টেজ জিএসপি এবং অন্যান্য কান্ট্রিতেও আমাদের ডিউটি ফ্রি এক্সেস আছে। গার্মেন্টস এর কিন্তু সবসময় অপশন ওপেন আছে যে কোনো সময় অল টাইপ অফ অ্যাক্সেসরিজ এন্ড ফ্যাব্রিক ইম্পোর্ট করতে পারবে বন্ডেড লাইসেন্স থ্রুতে। কিন্তু আমরা কিন্তু ইয়ার্ন বা ফ্যাব্রিকের এখনো উই আর নট কম্পিটিটিভ টু এক্সপোর্ট। আমরা গার্মেন্ট ফ্যাক্টরি যদি ইয়ার্ন এবং ফ্যাব্রিক পারচেজ না করে তাহলে কিন্তু আমাদের এখনো সেই সিচুয়েশনে আমরা এখনো নাই যে আমাদের প্রচুর আমরা ফ্যাব্রিক বা প্রচুর ইয়ার্ন এক্সপোর্ট করতে পারবো। সুতরাং এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। নেক্সট পয়েন্ট যেটা হলো আমি বলবো যে অ্যাবাউট দ্য স্কিল লোকের ব্যাপারে, হিউম্যান রিসোর্সেস। আমাদের আসলে মিড লেভেল ম্যানেজমেন্ট কে আমাদের এখানে একটা বিরাট শর্টেজ আছে এখনো স্কিলের ব্যাপারে। আমাদের এখানে যেটা আমাদের অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছে। আমরা এখানে সাস্টেনেবল এক্সেলেন্স সেন্টার বিজিউ ইউনিভার্সিটিতে আমরা একটু আমরা শুরু করছি এখানে। আর বিজিউ ইউনিভার্সিটিতে এখন অলমোস্ট 6,000 স্টুডেন্টের মতো ওখানে আছে। আমি মনে করি যে ইন ফিউচার আরো এখানে স্টুডেন্ট বাড়বে এবং আমাদের যে অনেক এক্সপার্টরা কাজ করছে বাইরে থেকে সেটা আমরা কমাতে পারবো। আমি কমানোর পক্ষে না, বিকজ একটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের 2009-এ এইটা শেষে যখন আমাদের এক্সপোর্ট $11 বিলিয়ন ছিল গার্মেন্টস এ, আমরা 2018-19 এসে কিন্তু এটা গার্মেন্টস এ আমাদের এক্সপোর্ট $34 বিলিয়ন ক্রস করেছিলাম। সেই সাথে কিন্তু 2009-এ যেই রকম আমাদের ফরেন এক্সপার্টরা কাজ করতো তার থেকে কিন্তু খুব একটা লোক বাড়েনি, কিন্তু আমাদের এক্সপোর্ট এদিকে বেড়েছে। সো ইন ফিউচারে আমি মনে করি যে এখানে আমাদের আরো ভ্যালু এডিশন করার জন্য এবং নতুন যেটা একদিকে আমরা যেমন মার্কেট ডাইভার্সিফিকেশনের দিকে কাজ করছি, আরেকদিকে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইনক্লুডিং ম্যানমেড ফাইবারের মধ্যে অনেক প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এবং সেখানে কিছু আইটেমের জন্য হয়তো আমাদের কিছু ফরেন এক্সপার্ট লাগবে। আর এই মুহূর্তে আসলে ফরেন এক্সপার্ট মোস্টলি আছে এখানে এখনো। ফরেন যেসব কোম্পানিগুলো আছে, মানে কোম্পানি বলতে আমি বলবো যে এখানে বায়ার্সদের অফিস আছে, লিয়াজন অফিস আছে, সেসব জায়গায় এখনো বেশ কিছু ফরেন এক্সপার্টরা কাজ করছে। বাট তারপরে গার্মেন্টসে এবং টেক্সটাইলে ফরেন এক্সপার্টরা অনেক কমে এসেছে। আমার মনে হয় আগামীতে আমাদের যেভাবে আমরা কাজ করছি এবং ভোকেশনাল ট্রেনিং এবং টেকনিক্যাল এডুকেশন যেভাবে আমরা শুরু করেছি এবং এটা ডিমান্ড যেভাবে বেড়েছে সেই জন্য, বিকজ আমাদের মাইন্ডসেটটাও আগে ডিফারেন্ট ছিল। আমাদের প্যারেন্টসদের যে একজন মেকানিক হলে সেটা তাদের কাছে পছন্দ ছিল না, একজন এমবিএ দরকার ছিল বা মাস্টার ডিগ্রি হোল্ডার। সো এই মাইন্ডসেটটা অনেকটা এখন চেঞ্জ হয়েছে, বিকজ একজন মেকানিক ইজ আর্নিং মোর মানি দ্যান এমবিএ। সেই জন্য আমার মনে হয় মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, এবং এই মাইন্ডসেটটা চেঞ্জ হওয়ার কারণে কারণ আমরা দেখেছি যে আগে জার্মানিতে বা জাপানে they have more technician, more mechanic than the graduate MBA education ইয়েতে। তো এই জিনিসগুলোতে আমার মনে হয় যে অনেক চেঞ্জ এসেছে, বিকজ আমাদের একটা সময় ছিল যে আমাদের টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এই এডুকেশনের পার্সেন্টেজ ছিল মাত্র 2%, এখন মনে হয় 16-17% বা তারও বেশি হয়েছে। আগামীতে আরো অন্যান্য ফারুক ভাই, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ফারুক ভাই। এখন আমি যাব আসিফ ভাইয়ের কাছে। আসিফ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে we have seen যে উর্মি গ্রুপ is thinking outside the box। এই কোভিড এর সিচুয়েশনের সময় যেমন আপনারা ইউ হ্যাভ লঞ্চ ইউর ওন ব্র্যান্ড টুরাক, তারপর আপনার পিপি, মানে অনেক কিছুতে গেছেন which is very মানে in a very quick, you reacted very quickly with the market, and Turag has done tremendously well. বাংলাদেশে যেমন আমরা দেখি যে এখন যেখানে যাই everyone, মানে it has established itself as a premium brand in a very short time. তো
ডু ইউ থিঙ্ক দ্য ইন্ডাস্ট্রি এজ আ হোল, মানে আমরা কি এরকম করে অ্যাডাপ্ট করতে পারি না? মানে ওয়াই ইজ ইট দ্যাট কয়েকটা কোম্পানি, ইট হ্যাজ টু ডু লট অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য আউটলুক অফ দ্য কোম্পানি, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি যে কয়েকটা কোম্পানি খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে উইথ দ্য মার্কেট, আর কয়েকটা টেক্স টাইম। সো ডু ইউ থিঙ্ক এটা কি বিকজ অফ দ্য ল্যাক অফ প্রফেশনালিজম আমাদের ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা হচ্ছে? কারণ দ্য ওনার্স উইল বি অন্টারপ্রেনিয়ার্স, বাট একটা টিম থাকে যারা কিন্তু R&D, তারপরে মার্কেটিং ওর একটা ইয়ে থাকে, তো ওনাদেরও একটা ইনপুট লাগে। সো এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আপনাদের কোম্পানির বেলায় ইট হ্যাজ ওয়ার্কড ভেরি ওয়েল। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে উই হ্যাভ সিন যে আপনারা অলসো টেকনিক্যাল গার্মেন্টস নিয়ে কাজ করছেন, টেকনিক্যাল গার্মেন্টস নিয়ে কাজ করছেন। সো ভিয়েতনাম কিন্তু টেকনিক্যাল ফ্যাব্রিক্স এর উপর অনেক কাজ করছে। সো নিট ইন্ডাস্ট্রিতে যেহেতু আপনারা amongst যারা কাজ করছে, যে ফিউ ফ্যাক্টরিজ যারা এখানে কনসেন্ট্রেট করছে বাংলাদেশে, ইউর ওয়ান অফ দেম, দ্য লিডিং ওয়ান। ডু ইউ থিঙ্ক এই জিনিসটা বাংলাদেশে উইল ক্যাচ অন, এই টেকনিক্যাল ফ্যাব্রিক্স এর জিনিসটা? থ্যাংক ইউ শামস ফর সো মাচ অফ কমপ্লিমেন্টস। আমি আই টেক ওয়ান অফ থিং, ফারুক ভাইকে আমি একটু কমপ্লিমেন্ট করতে যাচ্ছি যদি এই প্রশ্নটার উত্তরের আগে। ম্যানমেড ফাইবার, MFF ফাইবার ফ্যাব্রিকের উপরে আমরা আসলে 2007-8 সাল থেকে পলিস্টার ফ্যাব্রিক বানাই। হ্যাঁ, তো পলিস্টার ফ্যাব্রিকের মেশিনারি কিন্তু এখন আমাদের সবারই মোরলেস আছে। যেই মানে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা মোটামুটি সবারই আছে, নাই হচ্ছে টেকনিক্যাল নলেজ। হ্যাঁ, টেকনিক্যাল নলেজটা এখন আমরা 4-5 জন বানাই, সেটাও হচ্ছে। এখন সমস্যাটা কোথায় তাহলে? আমি 2000 12-13 দিকে আমি আমাদের প্রোডাকশনের প্রায় 21% ফ্যাব্রিক আমি পলিস্টার ফ্যাব্রিক বানাতাম, আর এখন একটা পর্যায়ে গত 2 বছর আগে সেটা চলে আসছিল প্রায় 11%-এ। তো এই রিডাকশনের একটা কারণ হচ্ছে যে আমাদের ক্যাপাসিটি বেড়েছিল, কিন্তু আমাদের পলিস্টার ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং গ্রোথ হয়নি, বরঞ্চ রিডাকশন হচ্ছে। তার একটা কারণ হচ্ছে যে আমরা আসলে প্রাইস ওয়াইজ চায়নার সাথে কম্পিট করতে পারছি না। আমরা চায়না থেকে সুতা কিনছি, ওই সেম চাইনিজ মিলটাও চায়না, ওদের এখান থেকে সুতা কিনছে মোর অর লেস সেম প্রাইসে, কিন্তু ওরা অনেক কম পয়সাকে মার্কেটে দিতে পারছে। মোস্ট লাইকলি দেয়ার ইজ আ হিডেন সাবসিডি সামওয়্যার ইন দ্য এন্টায়ার ভ্যালু চেইন। হ্যাঁ, তো আমাদেরকে সরকার যদি ওই জাতীয় কোনো একটা সুবিধা দেয়, যে যারা আমরা এখন একটা সাবসিডি পাই যদি আমরা লোকাল ফ্যাব্রিক, লোকাল ইয়ার্ন ইউজ করি, সেটা করা হয়েছিল আমাদের লোকাল ইয়ার্নকে প্রমোট করার জন্য। আমরা যদি ম্যানমেড ফাইবারকে ফ্যাব্রিককে বাংলাদেশে প্রমোট করতে চাই, তাহলে আমি বিশ্বাস করি যে এরকম একটা সাবসিডি আমাদেরকে দিতে হবে অ্যাটলিস্ট ফর ইন্টারিম পিরিয়ড, যাতে লোকজন ইন্টারেস্টেড হবে, বিকজ এই কাজটা করতে গেলে প্রচুর লস হয়। সো মেনি টেকনিক্যালিটিস আর দেয়ার, যে অনেক লস হবে। তো এখানে সরকারের একটা সাপোর্ট দরকার আছে। আমি আশা করব BGME তে ফারুক ভাই যদি যায় নেক্সট টার্মে, তাহলে ওনারা সরকারের সাথে এটা নিয়ে কাজ করবে। So coming back to your question, yes, we reacted very fast with the PPE. কেন করেছিলাম সেটা এখনো ঠিক জানি না, মনে হয়েছিল যে এটা করা দরকার, ইন আ সেন্স যে আমাদের তখন আমরা মাত্র ইউরোপের কিছু কিছু দেখেছি যে ইসে ওই তখন আমার মনে আছে, তখন আমরা দেখেছিলাম যে ইটালিতে একটা নার্স কত ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করার পর সময় ওর পিপিটা, ওর ইলাস্টিকটা মুখের মধ্যে লেগে গেছিল। তো উই ফেল্ট ব্যাড যে আসলে আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার থাকবেন তাদের এরকমই একটা কিছু একটা হয়তো হবে। এবং তখন আমরা জানলাম যে পিপি বাংলাদেশে নাই। তখন BGME একটা ইনিশিয়েটিভ নিল, স্পেশালি এটার একজন ছিল হচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সার। ওরা চেষ্টা করলো যে কিভাবে করে লোকাল অ্যাভেলেবল ফ্যাব্রিক, উইচ ওয়াজ আ ট্যাফেটা ফ্যাব্রিক, ট্যাফলন কোটেড ট্যাফেটা ফ্যাব্রিক দিয়ে কিভাবে করে একটা বানানো যায় যেটা দিয়ে পোরোসিটি কমানো যাবে কিন্তু ব্রিদেবল হবে। তো দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়েটিভ। স্বপ্না ওয়াজ দি পার্সন, শি র‍্যাং মি আপ যে আমরা কি কিছু করতে পারি কিনা। দেন আমি তখন কথা বললাম আমাদের একজন ডাক্তার ফ্রেন্ডের সাথে যে এখানে আমাদের কি কিছু করার আছে কিনা। ওরা আমাদের কিছু ওই ডিজাইন দিল। দেন উই ডিড সাম রিসার্চ অ্যান্ড উই কেম আপ দ্যাট একটা পিপি করা যেতে পারে। তখন আমরা মনে হয় 3 জন অথবা 4টা ফ্যাক্টরি এটা নিয়ে শুরু করেছিলাম একদম ইনিশিয়াল স্টেজে, which was end of March I think so. তো তখন DGDA তে আমাদেরকে একটা ইনিশিয়াল পারমিশন দিল, যেহেতু লেভেল 1 পিপি এর জন্য। তখন আমরা লেভেল 1 কি তাও জানতাম না।
অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কিছুই জানতাম না, জানতাম যে কিছু একটা করতে হবে। অনেকটা বলতে পারেন যে ওই প্যাট্রিয়টিক ইসের থেকে, ফিলিং থেকে আমরা নেমেছিলাম কাজটা করতে। থ্যাংক গড আমরা প্রায় 70-80 হাজার পিস পিপি ওই মাসে বানিয়েছিলাম, ওই 2-1.5 মাসে। তো এটাতে আসলে ওই 70-80 হাজার ডাক্তার তো সাপোর্ট পেয়েছিলেন। তো গিভস আস লট অফ প্লেজার মানসিক ভাবে। এটা আমাদের কোনো ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড ছিল না, কিন্তু একটা মেন্টাল রিওয়ার্ড ছিল। ইভেন আমাদের যারা ওয়ার্কার ছিল তাদেরকে আমাদেরকে মোটিভেট করতেছিল। তখন তো সবকিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল, তো তখন ওদেরকেও মোটিভেট করতে হয়েছিল দ্যাট উই অল আর ওয়ার্কিং ফর আওয়ার কান্ট্রি, and fortunately enough they were absolutely on our side. টুরাগ মাস্কের কথাটাই যদি আসি, এইটা কিন্তু একদমই হঠাৎ করে মানে হচ্ছে আমি একদিন টেলিভিশনে অ্যান্টিভাইরাল প্রোডাক্টটা নিয়ে দেখছিলাম, তো ওটা সম্পর্কে আমি আসলে তখন কিছু জানতাম না। দেখার পরে আমি আমার অফিসের যিনি টেকনিক্যাল পার্সন ছিলেন ওনার সাথে কথা বললাম, যে ওই সিটিং এ বসে আমি ওনাকে ফোন করলাম যে এটা কি আপনি জানেন। উনি বললেন আমি খুব একটা কিছু জানি না, বাট আই হ্যাভ স্টার্টেড রিসার্চিং ইট। তো ওইখান থেকে শুরু করা। তারপরে আজকে যে প্রোডাক্টটা আপনারা দেখছেন, এইটা করতে গিয়ে আমরা আসলে অনেকের সাথে কথা বলেছি, WHO সাথে কথা বলেছি হচ্ছে তখন এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একজন, ওই যে 7টা UN অর্গানাইজেশন মিলে একজন কোঅর্ডিনেটর ছিলেন এরিক নামে, ওনার সাথে আমরা বেশ কয়েকটা সেটিং করেছি। তারপরে উই টেক লট অফ হেল্প ফ্রম দি DGDA, যে কিভাবে মাস্ক হবে, ওদেরও কোনো গাইডলাইন ছিল না। তো অনেক কয়টা 4টা কিংবা 5টা মডিফিকেশন করার পরে আজকে আমরা যে মাছটা মার্কেটে দিচ্ছি সেই জায়গায় আসতে পেরেছি, and we are very happy that people are liking it. We are serving them and also serving us, so it's very আনন্দের বিষয়। আপনি বলছেন যে অন্যান্য কোম্পানিগুলি কেন আসে না, কিংবা টেকনিক্যাল গার্মেন্টস। ফার্স্ট আই উড সে R&D ব্যাপারটা আসলে কিন্তু বাংলাদেশে R&D খুবই একটা হয় তা না। আমরা যেটা করি, মোস্ট অফ আস যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করি, চাইনিজ একটা ফ্যাব্রিকে ডুপ্লিকেট করি। আনফর্চুনেটলি আমাদের ট্রু R&D আমরা এখনো করতে পারি না। হ্যাঁ, তবে হয়তো কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশও ট্রু R&D তে যাবে। তো সেই কারণে ওই কনসেপ্টটা আমাদের খুব একটা নাই, অ্যাবসলিউটলি ফ্রম নাথিং আমরা কিছু একটা আবিষ্কার করব। আর টেকনিক্যাল গার্মেন্টস আমরা অ্যাকচুয়ালি বানাই না, আমরা বানাই হচ্ছে আপনার টেকনিক্যাল গার্মেন্টস বলা যাবে না, এটাকে বলা যেতে পারে আপনার স্পোর্টস গার্মেন্ট অথবা ফাংশনাল গার্মেন্টস। টেকনিক্যাল ফ্যাব্রিক কিংবা টেকনিক্যাল গার্মেন্টস কিন্তু যেটা আসলে মেডিকেলি ইউজ হয়, মেডিকেল পারপাসে ইউজ হয়। তো এইটারও হচ্ছে অনেক পুরনো ব্যাপার। এটাও আমরা তাইওয়ানের ফ্যাব্রিক ব্যবহার করতাম, ধরেন 2000 এর দিকে তাইওয়ান থেকে ইম্পোর্টেড ফ্যাব্রিক ব্যবহার করতাম, ওইখান থেকে এটার মাথায় আনা, এবং 2007-8 সাল থেকে আমরা শুরু করি। এখন বেশ কিছু লোকজন করছে। তো আমার মনে হয় এই জায়গাটায় বাংলাদেশ আরো যাবে। অ্যাজ আই সেই, যদি আমরা একটা প্রোডাকশন কস্টের মধ্যে একটা কিছু সরকারের থেকে একটা সাপোর্ট পেতে পারি চায়নার সাথে কম্পিট করার জন্য, আই এম শিওর লট অফ পিপল উইল গেট ইনটু ইট। আর জি বলছেন শামস, আমি জাস্ট একটু অ্যাড করব আসিফের সাথে, শামস একটা অ্যাড করব উইথ আসিফ। আই নো আন্ডারস্ট্যান্ড দ্য টাইমের, বাট আমি যে জিনিসটা আমার প্রপোজালে বা আমরা গভর্নমেন্টের সাথে আমরা অলরেডি কথা বলছি যে আসলে আমরা কিন্তু এখন ম্যানমেড ফাইবার প্রোডাকশন করার জন্য সাপ্লাই চেইনের সবকিছুতে হয়েছে, বাট এখন আমরা, আসিফের কথা ইজ রাইট, যে আমরা এখন প্রাইসে কম্পিটিটিভ না। সেই জন্য আসলে আমার একটা প্রপোজাল ছিল যে আমরা 10% ওখানে যদি একটা ম্যানমেড ফাইবারের যে আর্টিকেল গুলাতে পড়ে সেগুলাতে যদি একটা 10% গভর্নমেন্ট থেকে আমরা ইনসেন্টিভ পাই, তাহলে কিন্তু আমরা নতুন অর্ডার বাংলাদেশ আনতে পারবো, নতুন মার্কেট আরো ক্রিয়েট করতে পারবো। আমাদের এখন যেটা হচ্ছে, মানে উইথ ডিউ রেসপেক্ট, যেটা হলো যে কোনো ইনসেন্টিভ কিন্তু পারপাস বেস হতে হয়। আমরা যেমন লোকাল ইয়ার্নে এটাতে লোকাল টেক্সটাইল ডেভেলপ করেছে, স্পিনিং ফ্যাক্টরি হয়েছে, টেক্সটাইল উইভিং নিটিং সব ফ্যাক্টরি হয়েছে। সেকেন্ড হলো যে আমাদের নিউ মার্কেটের ইনসেন্টিভটা যখন আমরা 2009-এ আমরা গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে এনেছিলাম, তখন আমাদের এক্সপোর্ট ছিল নতুন মার্কেটে less than $700 million, মার্কেট শেয়ার only 6.8, সেটা কিন্তু অলমোস্ট $6 billion চলে গেছে এবং মার্কেট শেয়ার 16% করেছে। সো দ্যাটস এ পারপাস বেসড ইনসেন্টিভ। তারপরে আমাদের যখন 2011-এ হঠাৎ করে ইউরো ফল করে গেল, তখন আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে 2% অ্যাডিশনাল ইনসেন্টিভ দিয়েছিল ইউরোতে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যেতে। এক্স্যাক্টলি আমরা যে রিসেন্টলি এটা এটার এগেইনস্টে না,
এই যে আমরা যে একটা 1% ইনসেন্টিভ আমরা পেয়েছি, এটা আসলে আমরা অনেক ধন্যবাদ জানিয়েছি। এটা ওই গণতন্ত্র বা ওই ধরনের আমরা বিলিভ করি যে পাবলিসিটি ইয়েতে যে 1% আমরা 2850 crore টাকা আমরা পেয়েছি, এটা থ্যাংক ইউ দিয়েছে। বাট অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছি এবং এটাতে কিন্তু কোনো লাভ হয়নি, বিকজ 1% যদি অ্যাক্রস দ্য টেবিল আসলে কোনো ইনসেন্টিভ হয় না, পারপাস বেস ইনসেন্টিভ হতে হয়, তাহলে কিন্তু কোনো এটা বেনিফিট আসে না। 1% দেওয়ার সঙ্গে সঙ্গে বায়ারও আমাদেরকে 1% কমিয়ে দিল, আমরাও প্রাইস কম্পিট করার জন্য 1% প্রাইস কমিয়ে দিলাম, আর প্লাস আমরা আসলে নতুন কোনো অর্ডার আনছি না, আরেকজনের অর্ডার আমরা আরেকজন থেকে নিয়ে নিচ্ছি। সেটাতে আসলে অ্যাডিশনাল কোনো অর্ডার হয় না, বাট আমরা খুব বাহবা নিয়েছি যে আগে কেউ এই ইনসেন্টিভ আনতে পারে নাই, কেউ নিটরা পেতো, লোকাল ফ্যাব্রিকরা পেতো, লোকাল ইয়ালারা পেতো, কিন্তু সবাই করি যে এখানে যদি আমরা 10% একটা ইনসেন্টিভ আমরা আনতে পারি, যেটা কিন্তু আলটিমেটলি ইট উইল নট ওই 3000 crore টাকাও লাগবে না যেটা আমরা পাচ্ছি, বা ওই 1% পেতে যাই যে টাকা ফাইনালি এন্ড আপ হচ্ছে, তাতে আলটিমেটলি কম টাকা লাগবে। বাট আমার মনে হয় যে আমরা এখানে এক্সপোর্টে গ্রো করতে পারবো, আমাদের নতুন অর্ডার আনতে পারবো, এবং এটা ফাইনালি কাজ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফারুক ভাই। এখন আমি আসবো তানভীরের কাছে। Tanvir, the question for you is, we know that Pacific Jeans, denim sector you have one of the strongest R&D in Bangladesh, and internationally, it's of international level. So, how did Pacific Jeans actually implement this? কারণ এই জিনিসটা কিন্তু আমরা অন্য ডেনিম যে ফ্যাসিলিটি যে গার্মেন্টস গুলো আছে ওখানে কিন্তু দেখতে পারি না, এত স্ট্রং R&D in bringing out new products and market innovation, and you're also doing well. One of the main reasons is because of that your investment in R&D has paid off. So R&D নিয়ে your thoughts, and also Industry 4.0 এটার ইম্প্যাক্টটা কি হবে? কারণ একটা জিনিস যেটা আমরা একটু ইয়ে করি যে ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে আমরা কথা বলছি, বাট ইন্ডাস্ট্রি 4.0 কিন্তু ইজ অলরেডি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টর ইন বাংলাদেশ অনেক ক্ষেত্রে। তো হোয়াট ইজ ইউর টেক অন দিস? থ্যাংক ইউ শামস। ওয়েল, আমি আসিফের কথার সাথে অ্যাড করি যে এখানে আসলে R&Dর যে ব্যাপারটা, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কিন্তু ওয়াশ ডেভেলপমেন্ট, বিকজ ডেনিমে অ্যাজ ইউ নো উই ডোন্ট হ্যাভ আওয়ার ওন ফ্যাব্রিক মিল, সো হোয়াট উই ডু ইজ ওই ফাস্ট ফ্যাশন রিটেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করেছি, উই ইন টার্মস অফ সিজন, ডিফারেন্ট সিজনস, we were quick enough, we were responsive enough to um, come up with new innovation in terms of seasonal products, in terms of new washes, new concepts, new ideas, and present it to the customers at the right time. So that was the catch. And different customer perspective different. I mean, if you look at the concept and the mood board of different customers, what is fashionable for, say, for example, Banana Republic, is probably basic for Zara, and what's fashionable for Zara, it's not fashionable for CNA. So every customer have their own DNA, have their own fashion aesthetic. So what we have done is basically we have a very strong team who kind of understand each customer's fashion aesthetic and DNA and what they're looking for. So ওই জায়গাটাতে আসলে আমরা কাজ করেছি, and we have a very strong team. And at the same time, sustainable product development এর ক্ষেত্রে, because we kind of started early, because এখন আমরা দেখছি যে waterless denim বা EMI score and all that. So those things we've started quite early. So ওই জায়গাটাতে we kind of pioneered, যে কারণে আমরা কাস্টমারদের আসলে অনেক ক্ষেত্রে we introduced them to sustainable denim or sustainable product. And বেশ কিছু certifications আছে যেগুলোতে we've also been the pioneer, like C2C gold certification. We were the first factory in the world to be a C2C gold certified factory, a denim like a jeans manufacturer.
So I guess আমাদের আসলে ফোকাসটা থাকে সবসময় যে কাস্টমারের so that's on R&D and আমি যদি ইন্ডাস্ট্রি 4.0 ওর জায়গাটাতে আসি সেক্ষেত্রে আসলে the industry is moving very fast and আমরা যদি দেখি যে even few years back the kind of lead time we used to get এখন lead time কিন্তু অনেক short হয়ে গিয়েছে হ্যাঁ so pre-production পার্টে sample approval um, the communication has that lead time has been very very short so industry 4.0 তে for example একটা সময় যেমন digitally কোনো sample approve হতো না now we are looking at 3D sampling we are looking at communicating with the customer through digital platform which were not there I guess COVID also played a big part in this আমাদের যে এই পিরিয়ডটাতে যে ওয়ে অফ ওয়ার্কিংটা চেঞ্জ করতে হলো এটাতে আমি মনে হয় যে এই ইন্ডাস্ট্রি 4.0 ইমপ্লিমেন্টেশনটা অনেক এক্সেলারেটেড হয়েছে বাট এট দ্য সেম টাইম আই গেস উই হ্যাভ আ লং ওয়ে টু গো বিকজ আমরা যদি এখন রিটেল প্ল্যাটফর্ম দেখি আমাদের কিন্তু এখন ব্রিক এন্ড মর্টার্স থেকে অনলাইন রিটেলের দিকেই কিন্তু যাচ্ছে এবং all the high street retailers, their growth in physical retail store is negative, whereas their online retail growth is much more, in some cases double digit. এখন অনলাইন রিটেলাররাই কিন্তু গ্রো করছে অনেক বেশি তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আসলে প্রস্তুতিটা অনেক কম in terms of policy and also in terms of responsiveness আমি মনে করি যে ইন্ডাস্ট্রি 4.0 ওর পার্টটাতে আমরা আমাদের আরো অনেক বেশি কাজ করতে হবে Thank you so much, Sanjay. Very interesting points you brought out. এখন I want to ask the question to Nasser Ejaz Bijoy bhai, যে as a banker, যেমন আমরা যেটা দেখলাম যে as a bank, Standard Chartered has brought out a lot of new products in the market recently, and very innovative products. যেমন আপনারা bondটা you're trying to popularize the concept of bond. It was always there in Bangladesh, but recently আপনারা ওইদিকে focus করছেন. And can you tell us a bit about these products, these new products you have brought to the market, and also LDC graduation keeping that in mind? What is your take, like long-term sustainable financing? Does Standard Chartered have any plans like that in Bangladesh? যে long term কিভাবে যে এলডিসি গ্রাজুয়েশনের ধাক্কাটা আসবে কারণ when you finance you will finance long term, so will you also take that into account as well? And green factories, green initiatives, sustainable initiatives, how important are they to Standard Chartered's criteria যখন আপনারা একটা ক্লায়েন্টকে দেখেন for financing? একটু যদি if you can elaborate on that. Thank you. Before I touch upon that, I think I absolutely agree with Farooq bhai যে আমরা যে 1% এর ইনসেন্টিভের কথা সেটা আসলে আমাদের এক্সপোর্টাররা অর লোকালি বেনিফিটটা পায়নি কারণ বায়াররা জানে বায়াররা প্রাইসিং করার সময় অটোমেটিক্যালি দে হ্যাভ টেকেন ইট আউট সো এই জন্য যেটা আমি অ্যাবসলিউটলি এগ্রি করি ফারুক ভাইয়ের সাথে যেটা টার্গেটেড হওয়া উচিত উইথ পারপাস অ্যান্ড সেটা কোন স্ট্রাকচার হবে আই এম শিওর ফারুক ভাই আসিফ ভাই ওনাদের মাচ মোর well placed to recommend NBR and others. And I think NBR also has some view about it, but I think if there is a purpose, and that doesn't have to be 1%, it could be 10% of something, or maybe 15%. But as long as it actually achieves a purpose and it benefits the country rather than only the buyers, তাহলে আসলে এটা মনে প্র্যাকটিক্যাল। আমি একটা স্টোরি শেয়ার করি। ফার্স্ট হচ্ছে কি যে মানে আমাকে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বায়ার এসে বলছিল যে আমরা when we come to the country we have a price point on a particular product, but by the time I reach hotel the price is already lower, and by the time I meet few clients it's significantly lower than what I initially anticipated. I don't know how far it's true, but that's what he told me, which means that আসলে কম্পিটিশন কিন্তু আমাদের নিজেদের মধ্যে বেশি। যখন আমাদের এই ধরনের একটা ইনসেন্টিভ থাকে যেটা জেনারেলাইজ, then we don't actually get any benefit out of it. So it is first, I mean, I want to share this feedback.
আমি যেটা সেকেন্ড কোয়েশ্চেন অন দ্য প্রোডাক্টস, ক্লিয়ারলি আমাদের এখন প্রোডাক্ট ইনোভেশনের খুব দরকার। এর মধ্যে সাস্টেনেবিলিটি ব্যাপারে একটা অলরেডি তপন ভাই বলেছেন যে আসলে আওয়ার exporters or many factories didn't really get the benefit of the pricing. But I think সেটা যদি না হওয়া যায়, এটার জন্য একটা অল্টারনেটিভ যেটা করতে পারে, financial institutions, if they get a benefit in terms of their tax structure, then they can actually pass it on to the companies so that their financing cost will be lower. So আমরা initially এখন একটা product is already with SEC is a sustainable bond. So that will help us to actually not only price it better, but I think more importantly, it opens up a new pool of investors যারা কিনা এখানে আসতে পারে। আর to your point, sustainability is at the center of what we do here. I think globally we have repeatedly ramped up our focus and drive on this. আমরা recently একটা bold stand announcemenটের মধ্যে that's one of the main drivers that we are going to drive globally. আর প্রোডাক্ট হিসেবে আরো আছে আমাদের ধরো জিরো কুপন বন্ডটা। জিরো কুপন বন্ড এই কারেন্ট এনভায়রনমেন্টে যেহেতু ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ইনভেস্টর গেটস এ ট্যাক্স বেনিফিট, therefore this will be able to help both for the buyer, for the borrower, or rather the issuer. They will get a lower cost, whereas the investor gets a higher return because the returns are actually tax free. So there are multiple products we are doing. Again, Sukuk is another product that we are trying to work on. If we do that, then Middle East is a huge pool of investors who are actually interested to look for better yields. And obviously, this is a market where we can tap. So that's the third product that we are trying to do. এছাড়া আমাদের ধরো ECA related যে ট্রানজাকশন গুলো করি for large investments, সেখানে একটা প্রচুর অপরচুনিটি আছে। And I think ECA is still undersold in textile and garment sector. I think there's a significant opportunity for both the operators as well as financial institutions to leverage that. এছাড়া আমাদের whole purpose of this LDC graduation যেটা you're talking about is actually we have to be competent. There are two ways of handling it. One is obviously we have to do some lobbying. Therefore, we need professional lobbyists to be appointed. Topun Bhai and Ami are in the Metropolitan Chamber board, and we are actually trying to prepare a position paper to submit to the ministry. Let's see how it goes. That's one side of it, but at the same time, we need to be prepared. Preparedness এর মধ্যে obviously productivity improvement এর একটা ব্যাপার আছে। আমাদের R&D তে, you talked about R&D. It's a privilege to have Nasir Bhai, who's Tanvir's Baba, who is a thought leader, and I always go to him for to know what's happening in the future in the garment sector. So it's really good to have someone like him in the market. So innovation, যেমন ওরা করছে less water is quite common nowadays, but waterless is also something they're pursuing. আমাদের এনভয় যেটা তপন ভাই বলছিলেন, এনভয় কিন্তু ডেনিমে অনেক নতুন প্রোডাক্ট করে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের। ডিজাইনটা একটা মেজর ফ্যাক্টর। ডিজাইনে যদি আমরা আনতে পারি, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমার সাথে আরেকটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য টপ 5 বায়ার্স ফ্রম বাংলাদেশ, তার গ্লোবাল ট্রেজারার, উই আর হ্যাভিং ব্রেকফাস্ট, এন্ড হি ওয়াজ সেইং দ্যাট, এন্ড ইটস নট টুডে, যেটা তানভীর বলছিল যে e-commerce trend is not today. It has accelerated during COVID, but it was already started 2 years back. So 2 বছর আগে I was having breakfast with him, and he was saying that they have for a long time tried to pass on most of their responsibility to the suppliers, because that reduces their cost structure, and it was passed on to the the exporters. But those who have actually adopted that, they have become significantly more more prepared for the future, because they have the design capability, they have innovation and everything. And if you provide design, you obviously have a better pricing power than those who are actually only catering to the design. He also said that their sale has significantly shifted towards e-commerce, and that's why the buyers, the exporters who have the integrated facility and the design, they become much more independent. They can go directly to the e-commerce. E-commerce sites don't plan the develop designs. So ওই বেনিফিটটা ওই e-commerce ওরা পাচ্ছে। তো এই কতগুলো কারণ ছিল। বাট আই থিঙ্ক এলডিসি গ্রাজুয়েশন একটা বড় পয়েন্ট হচ্ছে গিয়ে, যেটা আমি ভিয়েতনামে ছিলাম আগে, ভিয়েতনামের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই।
ভিয়েতনামে যেটা হয় যে ওদের কিন্তু শর্ট টার্মে আই বিলিভ দে আর গোইং টু বি এ কম্পিটিশন ফর আস, রাইট? কারণ হচ্ছে গিয়ে ওদের কিন্তু দেয়ার গার্মেন্টস ইজ নট দ্য মেইন main source of export. They have electronics, they have mineral resources, they have got food, frozen, agriculture products and lot more. So ওদের কিন্তু এখন ওই হাই এন্ডে একটু কাজ করতে হচ্ছে, but their value addition is actually relatively much lower compared to us. So I think over time, short time, Vietnam will continue to give us a competition, but I think long term, if we can prepare ourselves better, if we can be more efficient and productive and have this, integration, I think we are going to do much better than Vietnam going forward. আরেকটা পয়েন্ট বলতে চাই, আমরা একটা সার্ভে করেছিলাম 2019 এর মেতে, 20 মেতে। তখন যেটা ফিডব্যাক পেয়েছিলাম আমরা যে from Greater Bay, 5,000 companies saying that 24% of them would like to move to Vietnam, 22% would like to move to Cambodia, only 9% they wanted to move to Bangladesh. But 4 months down the line, what we realized that Cambodia could not provide the capacity. Second, they had also the compliance issues, so they actually lost that. Actually, Bangladesh is actually much better positioned, but we'll have to have a coordinated effort. We need to ensure that our infrastructure is in place, our policies are supportive, so that we can actually realize the potential that we can get from this sector. I think garment sector still has huge runway left, and I think it's for us to lose if we don't do it properly. Thank you so much, Nasser bhai. Very interesting points you have brought up. একটা জিনিস আমি বলতে চাই, we have reached the end of the program. Just to illustrate a point, যে 2008-এ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা শুরু হলো, তখন কিন্তু আমরা একটা ভয় ছিলাম যে এখানে ইন্ডাস্ট্রি উইল সাফার, কিন্তু তখন কিন্তু উল্টাটা হয়েছিল। এখানে কিন্তু অ্যাকচুয়ালি the boom started taking place. The reason, one of the main reasons when we analyzed it was that যে ব্র্যান্ডরা নিজেদের সার্ভাইভালের জন্য যখন ওরা ওই টার্কি অথবা ইজিপ্ট, টিউনিসিয়া হাই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বেসে যখন কাজ করতো, ওরা কিন্তু অনেক অর্ডার বাংলাদেশে শিফট করেছে। কারণ বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ আছে যে উই ক্যান প্রোভাইড কম্পিটিটিভলি প্রাইস ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস এট আ ভেরি কম্পিটিটিভ প্রাইস। সো ওইটার জন্য ওদের নিজেদের সার্ভাইভালের জন্য কিন্তু তখন ওরা শিফট করেছিল কিছু অর্ডার বাংলাদেশে, আর ওইটাই কিন্তু একটা বুম তখন হয়েছিল। আর ওইটার ধারাবাহিকতা ধরে কিন্তু ওই যে কোভিড এর সময় কিন্তু আমরা নোটিস করছি যে কিছু ব্র্যান্ড যারা বাংলাদেশে আগে কখনো আসেনি, ওরা এখানে আসছে, দে আর ইন্টারেস্টেড ইন সেটিং আপ শপ হিয়ার। তো এটাই কিন্তু দেখাচ্ছে যে স্টিল মানে আমরা কিন্তু তারপর জিওপলিটিক্যাল কনটেক্সট যদি বলি, চায়না অ্যান্ড ইউএস এর যে ট্রেড ওয়ার, ওটার স্পিল ওভার এফেক্টও কিন্তু we are benefiting from that. So long run down the line, in spite of LDC graduation, I still believe অনেকের মতোই যে the opportunity is still there for us to latch on, and down the line, we will see better days and future growth. So we are towards the end of the program. আমি এখন অনুরোধ করবো ফারুক ভাইকে। ফারুক ভাই, আপনি যদি in 2 minutes your take on the future of this industry and where you see the industry going. Thank you, Shams, again. আমি আসলে এগ্রি করছি যে বেসিক্যালি ইউ আর রাইট। 2008-এ 7-8-এ যখন ডাবল ডিপ রিসেশন ছিল, অবভিয়াসলি তখন আমাদের অর্ডার ছিল, বাট এটার সাথে একটা অ্যাড করতে হয় যে ওই সময় কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে অনেক পলিসি সাপোর্ট নিয়েছিলাম এবং ফিনান্সিয়াল সাপোর্ট গুলো যেগুলো নিয়েছিলাম আমরা, এবং অনেক প্রসিডিওরও কিন্তু সিম্পলিফাই করা হয়েছিল। ইম্পোর্ট এক্সপোর্টের তখন একটা এমন একটা সিচুয়েশন ছিল আমাদের ওই সময়, ইম্পোর্ট করতে দেখা যেত যে 33 সিগনেচার লাগতো ইম্পোর্ট করতে। সেই সময় কিন্তু আমরা রিডিউস ইট টু 13 সিগনেচারে। এক্সপোর্টে আমাদের অলমোস্ট 23 সিগনেচার লাগতো, তার মানে 23 টেবিলে যেত এক্সপোর্ট করার জন্য, সেটাকে আমরা রিডিউস টু 7। সো এইসব কাজও কিন্তু যেটা ট্রেড লিডারশিপে এবং এই লিডারশিপ গুলোতেই কিন্তু আমরা সিম্পলিফাইড করার কারণে, এবং তখন ওয়ান স্টেজ জিএসপি এসেছিল, তারপর আমাদের জাপান, অনেকগুলো কান্ট্রির সাথে কিন্তু আমরা নেগোসিয়েশন করে এবং গভর্নমেন্টের সাথে একসাথে থেকে গেছে। সো আমি ভেরি পজিটিভ যে ট্রেড লিডারশিপের থ্রুতে আমরা গভর্নমেন্টের সাথে যখন হ্যান্ড টু হ্যান্ড আমরা কাজ করব,
তখন কিন্তু আমরা এই প্রাইভেট সেক্টরে এবং দেশের গ্রোথে এবং দেশের বিজনেস সেক্টরে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবো। আরেকটা এরিয়াতে যেখানে আমরা বলছি যে ইনভেস্টমেন্ট, যেটা এজাজ বলছিল যে ইয়েস, বাংলাদেশে কিন্তু আমি বলবো যে একটা খুব বড় অ্যাডভান্টেজ হলো স্পেশালি গার্মেন্টস এর জন্য, কারণ গার্মেন্টস এ ইনভেস্টমেন্ট আগে তো খুব কম লাগতো, এখনো অন্যান্য সেক্টরের তুলনায় গার্মেন্টস এ কিন্তু ইনভেস্টমেন্ট কম। সুতরাং এই সেক্টরে আমাদের কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এখনো অনেক কম, এবং আমি মনে করি লং টার্মে দিস উইল গিভ এ বেনিফিট টু দিস কান্ট্রি, বিকজ ফরেন ইনভেস্টমেন্টের অবভিয়াসলি তারা কিন্তু যখনই কম্পিটিটিভ থাকবে না বা প্রফিট করবে না বা এনিথিং গোজ রং, তারা কিন্তু ফরেন ইনভেস্টররা কিন্তু তারা সঙ্গে সঙ্গে তারা কিন্তু ক্লোজ করে চলে যায়। কিন্তু যারা লোকাল ইনভেস্টর তারা কিন্তু সবকিছু প্রবলেম নিয়েও এই সেক্টরের জন্য, এই দেশের জন্য কিন্তু টিকে থাকে। সেই জন্য ভিয়েতনাম বা মায়ানমার বা কম্বোডিয়াতে কিন্তু ফরেন গার্মেন্টস এর যে ধরনের ফরেন ইনভেস্টমেন্ট লং টার্মে আমি মনে করি ইট উইল নট কন্টিনিউ, তারা সাস্টেন করতে পারবে না। অফকোর্স ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইউ নিড ফরেন ইনভেস্টমেন্ট, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের কিছু ক্ষেত্রে যেমন আমরা মনে করি যে স্প্যান্ডেক্স ইয়ার্ন, আমাদের এখানে এখনো একটা ফ্যাক্টরিও স্প্যান্ডেক্স ইয়ার্নে আসে নাই। সো স্প্যান্ডেক্স ইয়ার্নের জন্য আমাদের ফরেন টেকনোলজি দরকার, ফরেন ইনভেস্টমেন্ট দরকার। সুতরাং এই ক্ষেত্রে we need a foreign investment, but definitely আমি মনে করি যে আমাদের অনেক অপরচুনিটি আছে, আমাদেরকে চ্যালেঞ্জ গুলো ফেস করে অপরচুনিটিতে কনভার্ট করে আই থিঙ্ক উই ক্যান গ্রো টুগেদার, এবং আমাদের সবাই মিলে সব স্টেক হোল্ডারদের সাথে যদি আমরা কোলাবোরেটেড ভাবে কাজ করি তাহলে আমার মনে হয় যে উই ক্যান সি এ better future in the textile and garment sector. Thank you. Thank you, Farooq bhai. Asif bhai, the same question to you. Your take on the future of this industry. আপনি কিভাবে দেখছেন? একটু unmute করুন। Sorry. Thank you, Shams. Future I think is bright, but we need a competent, informed entrepreneurship. যারা আসলে একটা ড্যাশবোর্ড দেখে ডিসাইড করবে কিভাবে করে আজকের ডিসিশনটা কি হওয়া উচিত, কোথায় আমার লায়াবিলিটি বাড়লো, কোথায় আমার ইনএফিসিয়েন্সি আছে, ইনস্টেড অফ কাটিং ডাউন প্রাইসেস। যদি আমরা এই জায়গায় একটা কনসেনসাসে আসতে পারি, ডেফিনেটলি দেয়ার ইজ এ ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ। Thank you, Asif bhai. Nasser bhai, the last question for you. Your take on what you see the future of the industry. As I said, I'm very optimistic about the future of this industry, but obviously we need to really work together in a collaborative manner. আরেকটা জিনিস আমি মনে করি যে যেখানে ভিয়েতনাম হ্যাড সাম বেনিফিট, সেটা হচ্ছে কি ASEAN, to be part of ASEAN. I think আমাদের we really need to have either part of ASEAN অথবা FTA গুলা, যেটা আগে কথা হয়েছে, খুব অ্যাক্টিভলি পারসিউ করা দরকার। এই দুইটা না হলে এটা কিন্তু সময় লাগে করতে, it doesn't happen overnight. So if you don't start now, then we'll really face a challenge later. Thank you so much, Nasser bhai. We're at the end of the program. আমাদের সময় শেষ হয়ে এসেছে, but thank you so much for joining us. Before we sign off, once again, I'm grateful to Mr. Tapun Chaudhary, Managing Director, Square Pharmaceuticals and Square Textiles, Mr. Farooq Hassan, Managing Director, Giant Group, Mr. Asif Ashraf, Managing Director, Urmi Garments, Janab Nasser Ejaj Bijoy, CEO, Standard Chartered Bangladesh, Syed Tanvir, Managing Director, Pacific Jeans, for taking the time out and joining us. And thank you to all the viewers who are watching us. Stay safe and wear a mask, please. কারণ আমরা জানি যে সংক্রমণ বাড়ছে, সো এই অনুরোধ করে we will sign off. Thank you so much. আসসালামু আলাইকুম সবাইকে। Wear Turag mask. Thank you so much. Thank you so much. All the best. All the best. Thank you very much. Asif bhai, thank you. Thank you. Thank you. Thank you, Mr. Shams Mahmood, for moderating such an insightful discussion, and thank you, Shasha Jennings, for being the sponsor of this panel.